120 মিনিট, তাহলে আমার প্রতি মার্কসের জন্য টাইম অ্যালোকেশন আছে 1 মিনিট 20 সেকেন্ড। তাহলে এটা যদি 5 মার্কসের কোশ্চেন হয় তাহলে আমাকে এটা অবশ্যই 7 মিনিট 7.5 মিনিটের ভিতরে শেষ করে ফেলতে হবে। কি বলছি বুঝতে পেরেছেন? জি স্যার। এখন 5 মার্কসের জন্য আপনি 3 পেজ লিখলেও তো আপনার এখানে 7 মার্কস আসার কোনো চান্স নাই, তাই না? জি স্যার। তো 5 মার্কসের ভিতরে আপনি যত ভালোই লিখেন না কেন, আপনি ধরেন 80%, 70% বা 90% মার্কস ম্যাক্সিমাম পাবেন, তাই না? তাহলে আপনাকে এই জিনিসটা মনে রাখতে হবে সবসময় যে আমার প্রতি মার্কসের জন্য 1 মিনিট 20 সেকেন্ড আছে। এখন যদি এটা 5 মার্কস হয় তাহলে আমি 7 মিনিটের ভিতরে কোশ্চেনটা শেষ করব। এটা যদি 10 মার্কসের হয় তাহলে আমাকে এটা 12 মিনিটের ভিতরে শেষ করতে হবে। এখন প্রথম দিকে 2-1টা প্রশ্ন যদি 2-1 মিনিট সময় বেশি নেন, মনে রাখতে হবে কোন প্রশ্নে আপনি টাইমটা অ্যাডজাস্ট করবেন। হ্যাঁ, তাহলে আপনি দেখবেন আপনার পরীক্ষার টাইম ম্যানেজমেন্টটা খুব ভালো হবে। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখবেন, আমি পরে ডিটেইলস আলাপ করবো, জাস্ট আপনাদেরকে বলছি। তাহলে আপনার এই 100 মার্কসের পরীক্ষায় প্রায় দেখা যায় যে আপনার কয়টা প্রশ্ন আসে? 11টা 12টা প্রশ্ন আসে। হ্যাঁ, এই 11টা 12টা প্রশ্নের ভিতরে কিছু ম্যাথমেটিক্যাল টার্মস থাকে, কিছু থিওরিটিক্যাল টার্মস থাকে, তাই না? প্রশ্নগুলির প্যাটার্ন দেখবেন অলমোস্ট ধরেন 3 মার্কস 3 মার্কস 4 মার্কস 6 মার্কস এইরকমই ম্যাক্সিমাম থাকে, শর্ট টাইপ প্রশ্ন। হ্যাঁ, শর্ট ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন থাকে। তো আপনাদেরকে যেই কাজটা করতে হবে, আপনাদের যেই ম্যাথ আসে, ম্যাথ নরমালি আসে হচ্ছে আপনার সব 7 নাম্বার চ্যাপ্টারে। হ্যাঁ, 7 নাম্বার চ্যাপ্টারটা আমি আপনাদের পড়াবো। এটা আমি প্রায় 6-7টা লেকচার বা 8টা লেকচার এটার উপরই আমি নিব, যেখানে আমি সমস্ত ম্যাথ গুলি আপনাদেরকে টাচ করানোর চেষ্টা করব। প্লাস মোস্ট প্রবাবলি 13 নাম্বার চ্যাপ্টারে একটা বিজনেস সাপ্লাই চেইন ডিমান্ডের একটা অঙ্কের চ্যাপ্টার আছে, ওইখান থেকে মাঝে মধ্যে একটা অঙ্ক আসে, খুব রেয়ার অকেশনে। তো এই যে যেটা দেখছেন এই কোশ্চেনের ভিতরে আমি মোস্টলি দেখি এগুলি কনসেপচুয়াল কোশ্চেন, বুঝছেন? আপনাদের এই যে কোশ্চেন গুলো পড়লেই দেখবেন এগুলি কনসেপচুয়াল কোশ্চেন, এখানে ক্রিটিক্যালিটি তেমন কিছু নাই। কি বলছি বুঝছেন? সুতরাং আমি আপনাদেরকে যেটা বলছি, বইয়ের ভিতরে প্রথমে মনে রাখবেন যত ডেফিনেশন আছে, আপনাদের বইয়ে যত কনসেপ্ট এবং ডেফিনেশন ব্যাখ্যা করা আছে এগুলো মুখস্থ করে ফেলতে হবে প্রথমেই, একদম শুরুতেই, মানে কোনো কিছু চিন্তা করা ছাড়া। কি বলছি বুঝতে পারছেন? জি স্যার। একদম কোনো কিছু চিন্তা করা ছাড়া বইয়ের ভিতরে যত আপনার কনসেপ্ট আছে এবং ডেফিনেশন আছে এগুলি মুখস্থ করে ফেলতে হবে, স্ট্রেট ওয়েতে মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, তাহলে দেখবেন আপনার লাইফ মোটামুটি 60% ইজি হয়ে যাবে। আপনি পড়লে, বইগুলি পড়লেই আমার কথার সাথে মিলে লাগে, আপনি দেখবেন সব কনসেপচুয়ালাইজড কোশ্চেন, এখানে ক্রিটিক্যালিটির কিচ্ছু নাই, আমি আপনাদেরকে গ্যারান্টি করছি। আপনারা এই কাজটুকু করলেই দেখবেন যে আপনাদের প্রিপারেশন অলমোস্ট 50% 60% ডান। তো এইখানে এই যে অঙ্ক দেখছেন, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, এটা 7 নাম্বার চ্যাপ্টার, এনপিভি 7 নাম্বার চ্যাপ্টার, এগুলি আবার আপনাদের এমআই তেও আছে ডিটেইলস। তো যেগুলো এমআই তে বেশি কভার করবে সেগুলো আমরা বিজনেস এন্ড ফাইন্যান্স একটু সময় কম দিব, কারণ ওগুলো আমরা যেহেতু এমআই তেও করব, সুতরাং একই জিনিস দুই জায়গায় করে লাভ নাই। এই ক্যাশ ম্যানেজমেন্ট এটাও আপনার 7 নাম্বার চ্যাপ্টারে, ক্যাশ অপারেটিং সাইকেল এগুলো 7 নাম্বার চ্যাপ্টারে, সিবিপি অ্যানালাইসিস এটাও 7 নাম্বার চ্যাপ্টারে। সুতরাং 7 নাম্বার চ্যাপ্টার থেকে অনেক অঙ্ক আসে। হ্যাঁ, তো আমরা 7 নাম্বার চ্যাপ্টারটা পড়ব, সাথে সাথে আমরা থিওরিটিক্যাল চ্যাপ্টার গুলিও স্লোলি কভার করে যাব। হ্যাঁ, তারপরে এই যে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড যেটা বলছিলাম, সাপ্লাই অফ ডিমান্ডের 13 নম্বর একটা চ্যাপ্টার আছে, এই অঙ্কগুলি আসে শুধু হোয়াট ইজ সাপ্লাই, ইলাস্টিসিটি অফ সাপ্লাই আর হোয়াট ইজ ইলাস্টিসিটি অফ ডিমান্ড, এই টাইপের অঙ্কই আসে। দেখেন আমি যদি আপনাদের কোশ্চেন গুলি একটু দেখেন, দিস আর অল বেসিক কোশ্চেন, বুঝছেন? এখানে ক্রিটিক্যাল কিছু দেখি না আমি। এই যে স্প্যান অফ কন্ট্রোল, এটা একটা ডেফিনেশন, কিছুই নাই। কাজে আপনি স্প্যান অফ কন্ট্রোলের ডেফিনেশনে এই যে স্প্যান অফ কন্ট্রোল ইন বিজনেস অর্গানাইজেশন কনটেক্সট, এইগুলো আপনারা বইয়ের ভিতরেই আছে, অন্য জায়গায় দৌড়াদৌড়ি করেন না, আমি আপনাদের হাত জোর করে রিকোয়েস্ট করি, ইউ জাস্ট কিপ ইউরসেলফ উইথ দ্য স্টাডি ম্যানুয়াল অফ আইসিবি, ইউ উইল বি গুড এনাফ ফর দ্য এক্সাম। হ্যাঁ, বুঝতে পেরেছেন? বাট আপনি যখন অ্যাপ্লিকেশন লেভেলে যাবেন, আমি আপনাদের অ্যাপ্লিকেশন লেভেলেও ক্লাস নিয়ে হয়তো দেখা হবে, তখন গেলে আমি আপনাদেরকে বলবো, তখন অন্যান্য জায়গায় আপনাদেরকে একটু মুভ করতে হবে, কারণ ওটা তখন কেস বেস কোশ্চেন যেহেতু হয়। কিন্তু নলেজ লেভেলে আমি আপনাদেরকে অ্যাটলিস্ট বলবো নেক্সট 2-3 মান্থস আপনারা শুধুমাত্র স্টাডি ম্যানুয়ালের উপরে থাকবেন। হ্যাঁ, কোথায় থাকবেন?
স্টাডি ম্যানুয়াল আর আর কোনো দিকে তাকাবেন না, শুধু স্টাডি ম্যানুয়ালের উপরে আপনাদের কাজ হবে, পেজের উপরে যত ডেফিনেশন আছে আর যত কনসেপ্ট আছে এগুলি মুখস্থ করে ফেলা, তাই না? তাহলে চ্যাপ্টার বাই চ্যাপ্টার ধরবেন আর শেষ করবেন, চ্যাপ্টার বাই চ্যাপ্টার ধরবেন আর শেষ করবেন, তাইলে দেখবেন আপনি পরীক্ষার জন্য ফিট। কারণ এখানে সব ডেফিনিটিভ টাইপ কোশ্চেন আসবে, যেহেতু এটা সার্টিফিকেট লেভেল, এখানে আপনার নলেজ টেস্ট করা হবে। সুতরাং এখানে কনসেপ্ট এবং ডেফিনেশন এবং বেসিক প্রিন্সিপাল এই জায়গাগুলো টাচ করবে। হ্যাঁ, আপনারা এই যে পড়ে দেখেন, এইম, রেজুলেশন অফ অ্যাকাউন্টেন্সি প্রফেশন, these are all basic question, brothers and sisters, and what are the different types of business and non business risks, basic questions, হ্যাঁ, এগুলো আমরা ক্লাসে পড়বো। KPI, key performance indicator, these are all basic questions. If you open the book, you will find all these questions in the manual. তাহলে why should you move in the other study material? বলেন আমাকে, কেন দরকার আপনার? বলেন না, আমাকে বলতে পারবেন? সব আছে এখানে। এই যে দেখেন, গুড ক্যাশ ম্যানেজমেন্ট, আপনাদের বইই আছে লেখা, সবকিছু বইয়ে লেখা আছে। এই আপনাদের শুধু আমি এটা বোঝানোর জন্য আপনাদেরকে বললাম। এই যে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, দিস ইজ এ ভেরি বেসিক ফর্মুলা, আপনাদের এমআই বইতেও আছে, ডিটেইল বলা আছে ওয়েট। আপনি কেন বাইরের বইয়ে ঘোরাঘুরি করবেন? বলেন আমাকে, বুঝায় বলেন তো একবার। হ্যাঁ, আমি কি ভুল বলছি এতক্ষণ? বলেন। না স্যার। না হ্যাঁ? স্যার, অ্যাকচুয়ালি স্যার এটা ওই যে যেটা বলেছিলাম যে মানে কারো কারো থেকে আর কি শুনেছি এমনটা যে না, এই বই আরে কান কথায় শুনবেন না, শুনেন। এই যে স্যার অ্যাকচুয়ালি কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্যই আপনাকে আস্ক করা। হ্যাঁ, রাইট, আর সবকিছু আমাকে জিজ্ঞেস করবেন, আই উইল নট মাইন্ড। হ্যাঁ, আপনাকে বলবো, কারণ এইগুলো আসলে মিসগাইডেড হলে আপনি শেষ। এইটা এমন এক জায়গায় আসছেন, শোনেন, আমি কিন্তু অনেক ফান করব ক্লাসে। হ্যাঁ, সিএ পাস করতে 3 বছর দেরি মানে আপনার বিয়ে কিন্তু শেষ। কি বলছি বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, এটা তো ভালো বুঝছেন তাড়াতাড়ি, আমার তো বেশি ব্যাখ্যা করা লাগতেছে না দেখি। আমি কি আরেকটা প্রশ্ন খুলবো নাকি বুঝতে পেরেছেন? না স্যার, বুঝতে পেরেছি। তাহলে ফেয়ার এনাফ। হ্যাঁ, স্যার আর একটা কোশ্চেন খুলেন স্যার, থিওরি কেমন আসে আর ম্যাথ কেমন আসে স্যার, এটা একটু দেখি। আচ্ছা ঠিক আছে, খুলতেছি আমি। ঠিক আছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন? এই যে দেখেন, দেখেন কত সোজা কোশ্চেন। হোয়াট ইজ বিজনেস এথিক্স, একদম বইয়ের ভিতরে হুবহু আছে। রাইট ডাউন অ্যাকসেপ্টেবল এথিক প্র্যাকটিস ইন বিজনেস, বইয়ের ভিতরে হুবহু আছে। ক্রাইসিস ইন বিজনেস, একদম কপি পেস্ট। হোয়াট ডাজ বিজনেস ক্রাইসিস ডিফার ফ্রম বিজনেস রিস্ক, কপি পেস্ট। হোয়াট ইজ মিন্ট স্ট্র্যাটেজি, বইয়ের ভিতরে ক্লিয়ারলি বলা আছে। 5 P's ক্লিয়ারলি বলা আছে। তারপরে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ক্লিয়ারলি বলা আছে বইয়ের ভিতরে। হ্যাঁ, সব সাবজেক্টের কোশ্চেন গুলো কি? এরে ভাই, এটা সার্টিফিকেট লেভেল, নলেজ টেস্ট করা হয়। সব সাবজেক্ট আপনি বই পড়েন, আমি গ্যারান্টি করছি। আপনাদের এই যে এই সিলেবাস আছে না, জি স্যার। আইসিডব্লিউ এর যে সিলেবাস, সিলেবাসের ফার্স্ট ব্যাচ ছিলাম আমি, একদম ফার্স্ট ব্যাচ। জি and I know this syllabus very well. এই আইসিডব্লিউ এর সিলেবাসের ফার্স্ট ব্যাচ ছিলাম আমি। তারপরে দেখেন, হোয়াট ইজ মিন গুড প্র্যাকটিস ইন কর্পোরেট গভর্নেন্স, বইয়ের ভিতরে হুবহু আছে। হু আর দ্য ইউজার্স অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, বইয়ের ভিতরে হুবহু আছে। একদম ঝাঁকাঝাঁক, বুঝছেন? আপনি কোথাও যাওয়ার দরকার নাই, বাসায় থাকেন। হ্যাঁ, এন্ড স্টে সেফ। হ্যাঁ, কোথাও যাবেন না, শুধু বাসায় থাকবেন এন্ড স্টে সেফ। এই দেখেন, হাউ ক্যান বিজনেস রেসপন্ড টু রেজুলেশন, বইয়ের ভিতরে হুবহু কোশ্চেন, এগুলো সব। সুতরাং আমি আপনাদেরকে ডিপলি রিকোয়েস্ট করব, ডোন্ট মুভ হিয়ার এন্ড দেয়ার। You just go through your study manual, concentrate there at least 3 or 4 months. Then Yes, your sir. brain will guide you. If there is anything new thing need to learn, তখন আপনি অন্য জায়গায় যাবেন। Otherwise, stay with your study manual. হ্যাঁ, this will be sufficient sir. enough for you. হ্যাঁ, I'm telling you. Okay. ICAB এর ম্যানুয়াল গুলো খুবই রিচ, সুতরাং যে যাই বলুক এগুলো শুনবেন না। সিএ খুব কঠিন, এটা বলে না অনেকে? জি স্যার। সবাই বলে নাকি? বাট আমি বলি সিএ খুবই সহজ একটা জিনিস, বুঝছেন? খুবই সহজ জিনিস, স্যার ম্যাথ আর থিওরি খুবই সহজ জিনিস। বাট
হ্যাঁ ভাই, স্যার ম্যাথ আর থিওরি কি স্যার 60-40% আসে? আবার বলেন। স্যার থিওরি কি 60% আর ম্যাথ কি স্যার 40% ভাই আসে? আমার কথা হলো 60 আসুক আর 80 আসুক, ভাই লিসেন টু মি, হ্যাঁ, 60 জি স্যার। আসুক, 40 আসুক, 70 আসুক আর 80 আসুক, এটা আপনার সমস্যা কি? যেরকম আসবে আপনি সেরকমই অ্যান্সার করবেন। আপনি তো জি জানেন স্যার। না কোনটা কতটুকু আসবে, এরকম কোনো থাম রুল তো নাই। জি আপনি স্যার, জি স্যার। প্রিপারেশন নেবেন, যেরকম আসবে সেরকম। এই ধরনের কথাবার্তা এগুলো মনের ভিতরে রাখা হচ্ছে, এগুলো আপনি আপনি মিসগাইডেড হবেন। 60 জি 40 স্যার। বুঝি না, 46 30ও বুঝি না, আর 70 30ও বুঝি না। পরীক্ষা যেরকম আসবে সেরকম অ্যান্সার করবেন। তার মানে আপনাকে ইকুয়ালি ইম্পর্টেন্স দিতে হবে থিওরি প্লাস ম্যাথের জন্য, তাই তো? জি স্যার। সেটাই মনে রাখবেন সবসময়, হ্যাঁ। স্যার কিছু কিছু জায়গায় স্যার ওয়ার্ড সিএফ, মিনিং, হ্যাঁ বলেন। স্যার কিছু কিছু জায়গায় কিছু ওয়ার্ড থাকে যে মিনিং বুঝতে কষ্ট হয় স্যার, এরপরে বিরক্ত চলে আসে পড়তে গেলে স্যার। কোত্থেকে জি স্যার। বিরক্ত মানে হলে কিভাবে হবে? প্রিপারেশনের কিছু ধরন আছে। ধরন কি আজকেই বলবো, এখনই বলবো, না আমরা কতক্ষণ পড়াশোনা করে তারপরে বলবো? স্যার পরে বললে হবে, সমস্যা নেই। এখন একবার বলেন, পরে আবার বলেন। আরে বাপরে, এক কথা তো অনেকবার বলা যাবে না, ক্লাস তো কম, সবকিছু শেষ করতে হবে। এখন বললে 10 15 মিনিটে বলে শেষ করে দিব, আর না ক্লাস নিয়ে তারপরে সময় থাকলে বলবো, নাহলে আরেকদিন বলবো। বলেন কোনটাতে যাবে? স্যার এখনই বলে ফেলেন। স্যার এখনই বলেন স্যার। আচ্ছা, পড়াশোনার কিছু ধরন আছে। পড়াশোনা একটা চ্যাপ্টার যেদিন প্রথম ধরে মানুষ, সেদিন যদি আপনি মনে করেন এই চ্যাপ্টারটার মাস্টার হবেন, তাহলে আপনি ভুল করবেন। প্রথম আপনি যখন চ্যাপ্টারটা পড়বেন তখন আপনার অবজেক্টিভ হইতে হবে চ্যাপ্টারের সাথে পরিচিত হওয়া। একটা মানুষ আপনার সাথে যদি প্রথম দিন দেখা হয়, প্রথম দিন দেখা হওয়ার মানে এই কি আপনি তাকে সবকিছু বলা শুরু করবেন? আপনাকে তো আমার ভালো লাগে, আপনার দেখতে অনেক সুন্দর, আচ্ছা আপনার বাসা কোথায়, আমার আপনার ফোন নাম্বারটা একটু দিবেন? এই লেভেল পর্যন্ত চলে যাবেন? না স্যার। না তো স্যার। কি করবেন? হাই হ্যালো করবেন, বেসিক ডিসকাশন করবেন, তাই না? জি স্যার। পরে আবার আরেকদিন দেখা হবে, দেখা হওয়ার পরে আবার আপনি হাত নাড়াবেন, হাই, হাত নাড়লেও বুঝবে ওর সাথে তো আমার গতকাল দেখা হয়েছিল, তাই না? জি তাহলে স্যার। আর একটু কাছে গেলেন, পরের দিন আবার দেখা হইলো, আচ্ছা চলো এক কাপ কফি খাই বা চা খাই, তাই না? রাস্তা দ্বারা চা খাইলেন, হ্যাঁ। এই রিলেশনশিপের প্যাটার্ন গুলি তো এভাবেই ডেভেলপ করে, তাই না? জি স্যার। নলেজটাও অনেকটা এরকম। বইয়ের একটা চ্যাপ্টার যখন আপনি পড়তে যাবেন, প্রথম দিন আপনার কাজ হলো এটা জাস্ট পড়া, এই চ্যাপ্টারটার ভিতরে কি আছে জানা, বুঝার দরকার নেই, জাস্ট রিডিং পড়বেন। এই বইয়ের ভিতরে 20টা কনসেপ্ট আছে, আমি 20টা কনসেপ্ট দেখলাম, পড়লাম, বুঝলাম না তো কি হয়েছে, আমি পড়লাম, রেখে দিবেন। এটা পুরোটা পড়ে আজকে কি করবেন? রেখে দিবেন। বাট পড়তে গিয়ে আপনার কাছে যে সমস্ত পয়েন্টগুলি ইম্পর্টেন্ট মনে হবে এগুলো একটু হাইলাইট করে রাখবেন, বা যেগুলো বুঝতেছেন না এগুলো একটু মার্ক করে রাখবেন। সেকেন্ড টাইম আবার যখন এইটা পড়তে যাবেন তখন গিয়ে দেখবেন আপনার কাছে এই জায়গাগুলো অনেকটা পরিষ্কার হয়ে আসবে আবার, কারণ এই জায়গায় সাথে আপনার আই এবং ব্রেইন একটু পরিচিত হয়ে থাকে, সেই কমফোর্টেবিলিটিটা আপনি নেক্সট টাইম রিভিউতে গেলে পাবেন। কি বলছি বুঝতে পেরেছেন? জি জি স্যার। স্যার। নেক্সট টাইম রিভিউতে যাওয়ার পরে আপনি যখন কোনো একটা কনসেপ্ট বুঝতে পারবেন না, তখন এটা আপনার দু একজন পিয়ার ফাইন্ড আউট করতে হবে। পিয়ার মানে হচ্ছে ধরেন আপনি যাদের সাথে এগুলো নিয়ে ডিসকাশন করবেন। আমরা অনেক সময় গ্রুপ স্টাডি বলতে রং বুঝে থাকি, তো বলে যে চলো তুমি আর আমি মিলে একসাথে পড়ি, বিজনেস এন্ড ফাইন্যান্স পড়ি। তো এই তুমি আর আমি মিলে করতে 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 আলাপই চলে বেশি পড়াশোনার থেকে, হ্যাঁ। জি স্যার। তা আমি সেইখানে বলবো আপনাদেরকে, যদি আপনারা গ্রুপ স্টাডি করেন, বলবা যে ভাই কালকা তুমি 1 নাম্বার চ্যাপ্টার পড়ে আসবা, আমিও 1 নাম্বার চ্যাপ্টার পড়ে আসবো, তোমার সমস্যা তুমি লিখে নিয়ে আসবা, আমার সমস্যা তুমি লিখে নিয়ে আসবে, তোমার সাথে আমার এটা নিয়ে 1 ঘন্টা ডিসকাশন হবে। 1 ঘন্টার ভিতরে শুধু প্রবলেম ডিসকাশন করে আপনারা ওগুলো সলভ করে নেবেন। বইসা বইসা একসাথে পড়বো এই আলাপ যেন না আসে। কি বলছি বুঝতে পেরেছেন? জি স্যার। কি বলছি বলেন তো? গ্রুপ স্টাডি করতে হবে একটা সাবজেক্টের উপরে স্পেসিফিক ভাবে স্যার। স্যার আগের দিন পড়াশোনা করে পরে হ্যাঁ, group study করতে হবে। আগে থেকে পড়ে আসতে হবে, রাইট, হ্যাঁ ঠিক আছে।
জি স্যার। আর সিএ পাস করতে হলে আরেকটা কাজ করবেন না, হ্যাঁ, সেটা হলো চেষ্টা করবেন এই মানে গ্রুপ ডিসকাশন গুলো যেন আপনার স্টাডি পার্টনার ইয়ে হয়, অ্যাক্টিভ হয় আর কি, হ্যাঁ। জি স্যার। অ্যাক্টিভ মানে বুঝতে পারছেন তো? জি স্যার। সব জি এখন স্যার। এখানে একটা সময় চয়েসের বিষয় আছে। চয়েসটা হচ্ছে যে সময় ধরেন চয়েসের বিষয়টা বলেন। হচ্ছে আমি যেমন ধরেন গ্রুপ স্টাডি ক্ষেত্রে আমি স্ট্র্যাটেজি যেটা বলি, আপনি খুঁজে বের করবেন ট্যাক্সে কে ভালো, আপনি খুঁজে বের করবেন এমআই তে কে ভালো, আপনি খুঁজে বের করেন বিজনেস এন্ড ফাইন্যান্সে কে সাউন্ড, আপনি খুঁজে বের করেন অ্যাকাউন্টিং এ কে ভালো। এখন আমি অনেক সময় একটু ট্রিকি হইতাম এরকম, যেমন ধরেন এমআই এর একটা চ্যাপ্টার আমি যদি বাসায় পড়ে বুঝতে যাই তাহলে হয়তো আমার 2-3 দিন সময় লাগবে, তাই না? জি স্যার। কিন্তু আমি যদি এমন একজন পাই যে অলরেডি ওই চ্যাপ্টারটা জানে, তার কাছে তারা যদি খাওয়ায় টাওয়ায় ধরেন একদিন দুপুরে খাওয়ায় দাওয়াত দিয়ে আইনা যদি ধরেন 2-3 ঘন্টা তার সাথে বসা যায়, তাহলে দেখা যায় 3 ঘন্টায় ওই চ্যাপ্টারটা আমার হয়ে যাচ্ছে, তাই না? জি স্যার হবে। বুদ্ধিটা কেমন? অনেক ভালো স্যার। হ্যাঁ, এই জন্য আমি যেটা করতাম, আমি খুঁজতাম ধরেন এমআই এর বা বিজনেস এন্ড ফাইন্যান্স এর 7 নাম্বার চ্যাপ্টারে কে ভালো, আমার কোন ফ্রেন্ড ভালো, ঢাকা হোক আর ঢাকার বাইরে হোক, আমি খুঁজে বাইর করতাম। তো তারে বলতাম যে কালকে তোর সাথে সারাদিন থাকবো, ভাবছি পড়াশোনা করব, আমার এই চ্যাপ্টারটা যদি একটু বুঝাই দিতি, একসাথে লাঞ্চ টাঞ্চ খাওয়াইলাম কিছু, বুঝেন নি, জি এর মতো অনেকটা আর কি, হ্যাঁ। তাহলে ধরেন 3 ঘন্টার ভিতরে আপনার ধরেন একটা চ্যাপ্টার আপনার দখলে চলে আসে, কারণ ও তো এগুলো জানে, ও আপনারা বুঝাই দিলে আপনার জন্য তাড়াতাড়ি বুঝতে সুবিধা হয় না পড়ে পড়ার থেকে। জি জি স্যার। স্যার। অনেক। এই জন্য এই গেমটা খেলবেন, খুঁজে বের করবেন ট্যাক্সে কে সবচেয়ে ভালো, আপনার পরিচিত বড় ভাইও হতে পারে, এটাতে ক্লাসমেটই হতে হবে এমন না। তো বুঝ দিলেন যে ভাই আপনারা আমরা লাঞ্চ করবো আজকে, আপনি যদি আমার একটু 2 ঘন্টা সময় দিতেন, আমাকে ট্যাক্সের কারেন্ট অ্যাসেসমেন্টটা যদি একটু বুঝাই দিতেন, 2 ঘন্টা লিখে নিয়ে চলে আসবেন। ট্যাক্স নিয়ে আমরা কোনো একদিন আলাপ করবো আবার কিভাবে প্রিপারেশন নিবেন। কাউকে একজনকে ধরলেন যে আমাকে কস্ট অফ ক্যাপিটালটা যদি কালকে একটু 2 ঘন্টা সময় নিয়ে বুঝাই দিতেন, তখন আপনি দেখবেন কি একটা জিনিস আপনাকে পড়ে বুঝতে যদি 2 দিন সময় লাগে, আপনি 2 ঘন্টা ওই চ্যাপ্টার পুরো আপনার ক্লিয়ার হয়ে যাবে মাথায়, তাহলে আপনার কত সময় বেঁচে গেল দেখেন, তাই না? জি স্যার। জি স্যার। তো সেই জন্য 200-300 টাকা ইনভেস্ট করবেন এরকম নলেজ গেইনিং এর জন্য, টাইম সেভ করার জন্য। টেকনিকটা কেমন, ভালো না? অনেক ভালো স্যার। হ্যাঁ, তো এইটা ভালো হলে আজকের থেকে খোঁজা শুরু করে দেন। সিনিয়র ভাইদের ধরতে পারলে সবচেয়ে ভালো, আর না পারলে নিজের বন্ধু বান্ধবদের ধরেন। তারপরে ধরেন যারা বেশি বেশি ফেল করছে এই সাবজেক্টে, পরে পাস করছে, এদেরকে ধরবেন, এরা সবচেয়ে ভালো জানে এই চ্যাপ্টার। জি স্যার। বুঝতে পেরেছেন? জি স্যার বুঝছি। তো এই বেসিক টেকনিক গুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা খুব দ্রুত দেখবেন যে কোর্স আগায় যেতে পারবেন সামনের দিকে, হ্যাঁ। স্যার ওরকম যদি আমরা দেখি যে কারো কাছে যাওয়ার পরেও যথেষ্ট হচ্ছে না, সেক্ষেত্রে আমরা কি কোনো কোচিং সেন্টারের সাহায্য নিতে পারি? ভাই এটা হলো সময়ের ব্যাপার, সময় আপনাকে গাইড করবে, আপনার ব্রেন আপনাকে গাইড করবে। মানে আপনারা শুরুর দিকে আপনাদের মাথার ভিতরে কোচিং সেন্টার আসে কি জন্য, আমি সিএ পাস করছি ভাই, আমি তো জীবনে কোনো কোচিং সেন্টারের দরজাই যাইনি। এবং আমি দেখছি যারা ধরেন তাড়াতাড়ি পাশ করে গেছে, কাউকেই কোচিং সেন্টারে যাইতে দেখিনি আমি। জি স্যার। তা আপনাদের মাথার ভিতরে শুরুতেই তো দেখি আমি অনেক সমস্যা, তো আপনারা এত সমস্যা নিয়ে কেমনে পাশ করবেন বলেন? না, হ্যাঁ? অনেকে বলে তো স্যার। তো আপনি বললে, আপনারা যদি আমি বলি আপনি এখন রাতের বেলা ছাদের থেকে লাভ দেন, আপনি লাভ দিবেন? না স্যার। তো আপনি তো সেটা তো ঠিকই করবেন না। স্যার এই জন্য আপনাদের মাথায় শুরুতেই কোচিং সেন্টার কেন মাথায় ঘুরে? আমি তো কোচিং সেন্টারে মানুষ যায় কখন, যখন মানুষ বুঝতে পারে না। ভাই আপনি তো ইন্টারমিডিয়েট করে আসছেন, গ্রাজুয়েশন করে আসছেন, কেউ কেউ পোস্ট গ্রাজুয়েট করে আসছেন, ইউ আর ম্যাচিউরড এনাফ। এখানে এমন কিছু নাই যা আপনি আগে পড়েন নাই, সবকিছু পড়ে আসছেন। আপনাকে যেটা করতে হবে, ইউ নিড টু ডেভেলপ ইউর কনসেন্ট্রেশন লেভেল। আপনারা হচ্ছেন এখন কিসে আসছেন জানেন? যে যা বলে তাই শুনছেন, আপনার নিজস্ব কোনো সক্রিয়তা নাই। আপনার একটা সেলফ গার্ডস থাকতে হবে, বুঝছেন? আপনার নিজস্ব একটা স্টাইল থাকতে হবে।
জি আপনার স্যার। নিজস্ব স্টাইল না থাকলে কিন্তু খুব ডিফিকাল্ট, আপনাকে অনেকে অনেক কিছু বলবে। ইউ হ্যাভ টু বি প্রুডেন্ট এনাফ হুইচ ওয়ান ইজ রাইট এন্ড হুইচ ওয়ান ইজ রং। দ্যাট মাচ ম্যাচুরিটি উই এক্সপেক্ট যে ইউ অল অফ ইউ হ্যাভ। আদারওয়াইজ তো আপনি এটা তো কোনো জেনারেল এডুকেশন না যে আপনি ঢুকি কোচিং সেন্টারের পিছনে দৌড়াবেন, জি স্যার। তাই না? সুতরাং এই ধরনের মাইন্ডসেট বাদ দেন, আপনাকে সময় দিতে হবে। এবার আমি আপনাদেরকে ডিসিপ্লিন নিয়ে দুইটা কথা বলি। হ্যাঁ, কি নিয়ে কথা বলবো? ডিসিপ্লিন স্যার। ডিসিপ্লিন। সিএ পাস করতে হলে আপনাকে প্রথমে ডিসিপ্লিনড হইতে হবে। ডিসিপ্লিন মানে কি? নিয়মানুবর্তিতা স্যার। শৃঙ্খলতা স্যার। এটা কি জিনিস? কেমন এটা দেখতে? কেমন? রুলস। স্যার যে কোনো কিছু আমরা একটা প্রপার শিডিউলড ওয়েতে করব স্যার। কিরকম বলেন তো? স্যার আমি কিসের জন্য আসলে কতটা টাইম স্পেন্ড করব, বা কোনটা আমার জন্য বেটার হবে, কোন টাইমে কোনটা করাটা। আচ্ছা, আমি আপনাদেরকে তাহলে প্রথমে প্রশ্ন করি। প্রথমে ডিসিশনটা নিতে হবে আপনি জীবনে কতদিন কষ্ট করবেন। বুঝতে পারছেন? আপনি 3 বছর কষ্ট করবেন, না আপনি 5 বছর কষ্ট করবেন, না আপনি 10 বছর কষ্ট করবেন? এই ডিসিশনটা আপনাকে নিতে হবে। এই ডিসিশনটা কেন বলছি? আমরা দেখা যায় যে ধরেন আমরা একটা প্রফেশনাল ডিগ্রিতে আছি, আমাদের ফার্মে কাজের জন্য সময় দিতে হয়, তাই না? জি স্যার। আমরা ধরেন পড়াশোনার জন্য সময় অনেকটা কম পাই। সুতরাং ধরেন ডিসিশনটা আপনাকে নিতে হবে যে আমি কতদিনে সিএ পাস করতে চাই। প্রথমে এটা হলো আপনার টার্গেট নিতে হবে। 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর। যদি এটা 10 বছর হয় তাহলে আপনার প্রেশার একরকম, তাই না? যদি এটা 3 বছরের মধ্যে হয় তাহলে ধরেন প্রেশার 300 গুণ বেশি, তাই না? জি স্যার। যদি এটা 5 বছর হয় তাহলে মানে প্রেশার নাই বললেই চলে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবেন, এটা একটা ড্রিম আপনার, তাই না? জি স্যার। ড্রিম মানে কি? স্বপ্নে মানুষ যা দেখে সেটাই তো, নাকি? স্যার যেটার জন্য মানুষ ঘুমাইতে পারে না। আচ্ছা, তো এটা কি রকম বলেন? কে বললেন এটা? একটু বলেন তো আমাকে। কোনটা? এই কথাটা কে বললেন যে স্বপ্ন আপনাকে ঘুমাইতে দেয় না সেটাই স্বপ্ন? এটা কে বললেন? স্যার আমি স্যার। আমি কি? তামিম? তামিম স্যার। আচ্ছা, বলেন এটা কি আসলে? কেন ঘুমাইতে দেয়, কেন ঘুমাইতে দেয় না? মানে এটা কেন স্যার, বললেন আপনি? কারণ আমার স্বপ্ন হচ্ছে যে আমি এই জিনিসটা অর্জন করতে চাই, তো এটা করার জন্য আমার যা যা করা দরকার সেটা যদি আমি করতে যাই তাহলে দেখা গেছে ঘুমানো যায় না। তাহলে ব্যাপারটা দেখেন, ড্রিম ইজ সামথিং হুইচ ক্যানট স্লিপ ইউ ওয়েল, তাই না? তাহলে এবার আপনি একটা মিলাই দেখেন তো, আপনার যে ড্রিম আছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবেন, আপনি কি ঠিক মতো ঘুমান? স্যার ঘুমাই তো, কিন্তু এখন চিন্তা নাক করছি ডাইকা আর আগের ঘুমান, মতো ঘুমাবো না। নাক ডেকে ঘুমান। না, আজকে আমি যা বলছি সেটার অ্যান্সার দেন। আমি আপনাদের নিশ্চিত আপনার এভারেজে এক একজন 7 থেকে 8 ঘন্টা ঘুমান পার ডে। না স্যার, কালকে 4 ঘন্টা ঘুমাইছি। আরে কালকের কথা বলে লাভ নেই। কালকে 4 ঘন্টা ঘুমাইছেন কি মানে সিএ পড়াশোনার কারণে না আপনার পার্সোনাল কারণে? স্যার পড়াশোনার জন্যই সম্ভবত, কারণ পড়াশোনার জন্যই তো জেগেছিলাম মনে হয়। আচ্ছা, জেগে গেলে তাহলে তো খুব ভালো। মানে আমি আপনাদেরকে বলছি, আপনারা এটা মনে রাখেন, এভারেজে আপনাদেরকে পার ডে স্টাডি টেবিলে মিনিমাম 8 থেকে 10 ঘন্টা আপনাকে স্টাডি টেবিলে থাকতে হবে, মিনিমাম। স্যার অফিস সুতরাং আমি থেকে আসতে আপনাদেরকে যেটা আসতে তো স্যার 7টা বাজে যায়, 7টা বাজতে বাজতে ক্লাস শুরু হয়, ভাই 10:30টা বাজে ক্লাস। শোনেন, আমাকে আপনারা আজকে এত কিছু জিজ্ঞেস করেন না, আমি যেগুলি বলি সেগুলি লিখে রাখেন। আপনি যদি আমাকে এরকম ফিরিস্তি দেন, অফিস থেকে বাসা, বাসা থেকে অফিস, আর এত সময় কোথায়, এটা আপনাকে ম্যানেজ করতে হবে। আপনাকে সব চুরি কি আমি আপনাকে শিখাই দিব নাকি? এটা ক্লাসে আপনারা রেকর্ড করেন, আমি সব চুরি আপনাকে শিখাই দিব কিভাবে আপনি পড়াশোনা করবেন? এটা ফাঁকে ফাঁকে আমি বলবো, লিখে রাখেন। এখন লিখে রাখেন, তারপরে আস্তে আস্তে আমি আপনাদেরকে বলবো টেকনিক। আপনাকে মনে রাখতে হবে আপনাকে মিনিমাম
8 থেকে 10 ঘন্টা স্টাডি টেবিলে থাকতে হবে। আমি আপনাদেরকে বলছি 3 বছর 4 বছরের জন্য আপনারা বিয়ের দাওয়াত, জন্মদিনের দাওয়াত, বেড়ানো, ঘুরতে যাওয়া এগুলো বন্ধ করে দেন। সময়টা স্টাডি টেবিলে দেন। মন খারাপ হলে চারপাশে চারদিকে ঘুরবেন, একদিন ঘুরে মাইন্ড রিফ্রেশ করে চলে আসবেন। বাট ঘুরা, দাওয়াত খাওয়া, বন্ধুদের সাথে আড্ডা মারা, এই সমস্ত জিনিস যদি আপনার হবি হয়ে থাকে এবং এই সমস্ত জিনিস যদি আপনার মেজরিটি টাইম কিল করে, তাহলে আপনার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে সিএ পাস করা। এখানে আপনাকে অনেক সময় দিতে হবে এবং ডিপলি সময় দিতে হবে এবং কনসেন্ট্রেটলি আপনাকে সময় দিতে হবে। গার্লফ্রেন্ড থাকলে বা বয়ফ্রেন্ড যদি থাকে, বলবেন যে ভাই আমার 3 বছরের জন্য ছুটি দাও, তুমি আমার ফোন করবা, হাই বলবা, হ্যালো বলবো, যা কিছু বলার মোবাইলে বলবে, 2 মিনিটের ভিতরে শেষ করে দিবা। 3 বছর পরে তোমার সাথে আমি ঘন্টার পর ঘন্টা সময় দিব, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যদি এই সমস্ত জিনিসে আপনি সময় দেন মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য, যদি মনে হয় 1 ঘন্টা আধা ঘন্টা যাবেন, ঘুরবেন, চলে আসবেন, দ্যাটস ইট। বাট দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস যদি আননেসেসারি সময় ইনভেস্ট করেন পড়াশোনার বাইরে, তাহলে আপনার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আমি আপনাদেরকে বলছি ট্রুলি। কারণ আপনি 3 বছরের ভিতরে নিজেকে যদি কারেকশন করে এটাকে ঠিক করে না নিতে পারেন, তাহলে সিএ পাস করতে আপনার 7-8 বছর লেগে যাবে। সুতরাং আপনি এখন যে সময়টা অবহেলা করে কাটাচ্ছেন, এই সময়টার জন্য আপনাকে অনেক লম্বা খেসারত দিতে হবে, আমি আপনাদেরকে বলবো। সুতরাং এই সমস্ত জায়গাগুলো আপনাদেরকে সিরিয়াসলি চিন্তা করতে হবে। পড়াশোনার সময় আপনার টাইমের সাথে মিল রেখে আপনাকে নিজেকে খুঁজে বের করতে হবে আপনি কখন পড়বেন, কখন পড়বেন না। বাট এটা মিনিমাম 8 থেকে 10 ঘন্টা আপনি স্টাডি টেবিলে থাকবেন। এবার আপনি আপনার ডেইলি রুটিন ক্যালকুলেশন করে আপনি বের করেন আপনি কিভাবে এই সময় স্টাডি টেবিলে দিবেন, এবং এটা খুব সিস্টেমেটিক ওয়েতে দিতে হবে। সেই সিস্টেমেটিক কিভাবে আপনি দিবেন এটা আমি পরের কোনো এক ক্লাসে আপনাদেরকে নেক্সট ক্লাসে বলবো। কিভাবে চ্যাপ্টার ভাগ করবেন, কিভাবে কোন বইয়ের সাথে কোন বই পড়লে আপনি একটু তাড়াতাড়ি আগাইতে পারবেন, এগুলো আমি আপনাদের বলবো। কারণ আপনি যদি 3-4 বছরের ভিতরে পাস করতে না পারেন, তাহলে এই টাইমটা স্প্লিট হয়ে 5-7 বছরে গেলে শুধু একদিকে প্রবলেম না, আপনার পুরো লাইফের ক্যারিয়ার প্ল্যানিং এ প্রবলেম হয়ে যাবে। আপনি আপনাদের সিনিয়র ভাইদের দিকে তাকাবেন, দেখবেন অনেক সিনিয়র ভাইরা এখনো দেখবেন জুনিয়র পোস্টে চাকরি করে, আবার অনেক জুনিয়র ছেলে কোয়ালিফাই করে গেছে, দেখবেন অনেক সিনিয়র পজিশনে চলে গেছে। সুতরাং এটা ডিফারেন্সের জায়গা অনেক, এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না এটা এটা কত ডিফারেন্স। সুতরাং আপনারা যথেষ্ট ম্যাচিউরড, আপনাদের চারদিকে দেখলেও আপনারা এই সমস্ত জিনিস বুঝতে পারবেন। সুতরাং এই জায়গাগুলো আপনাদেরকে খুব সিরিয়াসলি কনসিডার করতে হবে, আদারওয়াইজ আপনারা কিন্তু ঝামেলায় পড়ে যেতে পারেন। হ্যাঁ, তো আজকে আমি আপনাদের প্রিপারেশন রিলেটেড এতটুকুই বলবো। আমরা আজকে ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারটা শুরু করব, আজকেই শেষ করব। ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারে আমরা সময় দিব না, আমাদের অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে যেখানে আমাদেরকে অনেক বেশি পড়াশোনা করতে হবে। ক্লাসের শেষে যদি সময় থাকে আমি আপনাদের আরো কিছু টিপস দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আমরা প্রতিদিনই ক্লাসে আসব, আমি প্রায় প্রতিদিনই ক্লাসে চেষ্টা করব একটু একটু করে বিভিন্ন সাবজেক্ট সম্পর্কে আপনাদের কিছু বেসিক গাইডলাইন দেওয়ার জন্য, যেহেতু আমি এই সিলেবাসের উপরেই আমার পড়াশোনা পাশ করা। সুতরাং আমি আপনাদেরকে চেষ্টা করবো জায়গাগুলোতে হেল্প করার জন্য। আমি কিন্তু নলেজ লেভেলে আমাদের সময় একটা নাম ছিল নলেজ লেভেল, আমি কিন্তু আপনাদের 7 পেপারে একবারই পাস করছি, এট ওয়ান গো। সুতরাং ধরেন এটা খুব রকেট সায়েন্স না, আমি যেহেতু পারছি আপনারাও পারবেন। সুতরাং আমার 3 বছর 3.5 বছর সময় লাগছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হইতে। আমাদের সময় আপনাদের লেভেল যেমন 3টা, আমাদের সময় লেভেল ছিল 4টা। নলেজ লেভেল, স্ট্র্যাটেজি লেভেল, আপনার অ্যাডভান্স স্টেজে 2টা ভাগ ছিল, একটা ছিল ইন্টিগ্রেশন আর একটা ছিল কেস স্টাডি। ইন্টিগ্রেশন 3টা ছিল, ওই 3টা দেওয়ার পরে 6 মাস পরে আবার কেস স্টাডি পরীক্ষা দেওয়া লাগে। সুতরাং এই জন্য আমাদের সময় একটু বেশি লাগছে। এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা এটা সিরিয়াসলি কনসিডার করবেন। হ্যাঁ, তো আমরা আজকে আপনাদের আমি ক্লাসের পরে সিনোপসিসটা পাঠিয়ে দিব। ইন্ট্রোডাকশন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, ভালো প্রশ্নই আসে মাঝে মধ্যে, তো আমি সিনোপসিস গুলি দিয়ে দেব, আশা করি আপনাদের সমস্ত কন্টেন্ট সিনোপসিসে কভার করবে। হ্যাঁ, আমি একটু পানি নিয়ে আসি। হ্যাঁ, জাস্ট ওয়েট ফর এ মিনিট।
হ্যালো, জি স্যার। আরেকটা জিনিস আমি আপনাদেরকে ক্লাসের শুরুতে একটু বলে দিই। দেখেন, সার্টিফিকেট হচ্ছে একটা ল্যাডারে ওঠার জন্য ফাউন্ডেশন, হ্যাঁ, বুঝতে পারছেন? জি স্যার। বাট সার্টিফিকেটের সাথে সাথে আপনাদেরকে যে কাজটা করতে হবে, ইউ নিড টু ডেভেলপ ইউর কমিউনিকেশন স্কিল। হ্যাঁ, দ্য ওয়ার্ল্ড ইজ ভেরি ফাস্ট, এটা মডার্ন ওয়ার্ল্ড আমরা বলি। সুতরাং এখানে কমিউনিকেশন স্কিলটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। যদি আপনি আপনার কোয়ালিফিকেশনের সাথে যদি আপনি আপনার কমিউনিকেশন স্কিলকে অ্যালাইন করতে না পারেন, ইট উড বি রিয়েলি চ্যালেঞ্জিং ফর ইউ টু গেট এ গুড প্ল্যাটফর্ম টু ওয়ার্ক উইথ। সেই জন্য আমি আপনাদেরকে এখনই যেটা বলবো সেটা হচ্ছে যে বি সিরিয়াস এন্ড কনসেন্ট্রেট লিটল বিট অফ to develop your communication skills. You can find 1 or 2 peers with whom you can start speaking in English. You can start freehand writing, or you can try to develop your report writing quality or structuring thought process. Those things will really help you in future when you will be in the corporate world. সুতরাং আপনারা হয়তো দেখবেন তখন একটা সার্টিফিকেট আছে, বাট you are not good enough to interact with the people or with the modern world. সেজন্য you will be far behind than the people who have this much quality, এবং এটা আপনাকে টেনে ধরে রাখবে কর্পোরেট উপরে ওঠার জন্য। সুতরাং এটা আপনারা মনে রাখবেন। আর ক্লাসের শুরুতে আমি আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি টিচার, আইসিবি এর একজন মেম্বার, ফেলো মেম্বার অফ দিস ইনস্টিটিউট। I have been qualified back in 2013 November December session. Currently I've been working with Japan Tobacco International, আপনারা নাম শুনেছেন কিনা জানি না, জেটিআই বলি আমরা। জি স্যার, শুনেছি। এটা একটা এমএনসি। I've been working there as a head of internal audit. Before that I worked with Infrastructure Development Company Limited, it call, as a reporting head. তার আগে আমি ব্র্যাক ব্যাংকে ছিলাম, গ্রামীণ ফোনে ছিলাম। তার আগে আমি দেশের বাইরে 3.5 বছর জব করেছি দুবাইতে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে। আমার জব এক্সপিরিয়েন্স খুব বেশি দিনের না, 10-12 বছরের এক্সপিরিয়েন্স, বাট আই হ্যাভ চেঞ্জড অলমোস্ট 5 কোম্পানিজ টু টেক মি এট দ্য টপ লেভেল অফ দ্য ম্যানেজমেন্ট। এটা আমার একটা ডিজায়ার ছিল, যার কারণে আমি খুব দ্রুত জব চেঞ্জ করেছি, এবং সাইড বাই সাইড আই ট্রাই টু ডেভেলপ মাই কম্পিটেন্সি লেভেল সো দ্যাট আই ক্যান টেক দিস পজিশনস। সুতরাং বলতে পারেন যে আমি একটু আমার এসকেলেশন লেভেলটা একটু লিটল বিট হায়ার, কারণ 10 বছরে 5টা কোম্পানি চেঞ্জ করে ইজ নট এ ম্যাটার অফ জোক। I have basically worked with a number of good companies in Bangladesh and in outside of the countries also. এরকম না যে ধরেন আমি দুই একটা যুদুমুদু গার্মেন্টস টার্মেন্টসে চাকরি করেছি। আমি গ্রামীণ ফোনে জব করেছি, আমি ব্র্যাক ব্যাংকে জব করেছি, ইটকলে করেছি, ক্রাউন সিমেন্ট গ্রুপে করেছি, নাও আই এম উইথ দ্য মাল্টিন্যাশনাল, এবং আমার ক্যারিয়ার স্টার্টও হয়েছিল উইথ দ্য মাল্টিন্যাশনাল। তো আমি 3টা মাল্টিন্যাশনালে চাকরি করেছি। সুতরাং আমি আপনাদেরকে যেটা বলতে পারি, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, ইফ ইউ আর নট sound enough in your communication skill, and if your knowledge is not at par, then it would be really difficult for you to take the good position in the corporate level, even if you are qualified member. সুতরাং আপনি আপনাদের বড় ভাই ইনস্টিটিউটের মেম্বার যারা আছে তাদের দিকে তাকাবেন, তাদেরকে দেখে বোঝার চেষ্টা করবেন তারা কোথায় আছে, কে কিভাবে আছে। ইভেন আপনার কম্পিটেন্সিস এবং সফট স্কিলের সাথে আপনার আর্নিংও জড়িত। আপনার কম্পেনসেশন প্যাকেজটা কিরকম হয় এটা ডিপেন্ড করে আপনার কোয়ালিটি এবং কম্পিটেন্সিস লেভেলের উপরে, যদি জায়গাগুলি ম্যাচ করে। সুতরাং এই জায়গাগুলো আপনারা খুব সিরিয়াসলি নিবেন এবং নিজেদেরকে এখন থেকে প্রিপেয়ার করবেন, তাহলে আপনি দেখবেন ক্যারিয়ারে অনেক দূর আগে যাবেন। আর আমরা তো ক্লাসে থাকবো অনেকদিন, উইল হ্যাভ এ লট অফ ডিসকাশনস ইন দিস রিগার্ড, ডোন্ট ওয়ারি। আমরা আস্তে আস্তে আলাপ করব। আমাদের জন্য কি এই সেশনে পরীক্ষা দেওয়াই ভালো হবে নাকি নেক্সট সেশনে দিব? পরীক্ষা আইসিবি তে হলে পরীক্ষা দিবেন, অবশ্যই দিবেন। আপনারা কোচিং সেন্টারে গিয়ে 10,000 টাকা দিয়ে কোচিং করে চলে আসতে পারেন, কোচিং সেন্টারে 2,000 টাকা দিয়ে মক টেস্ট দিতে পারেন। তো আইসিবি তে ফর্ম ফিল আপ করে মক টেস্ট দিলে সমস্যা কি বলেন? আমি এই ইস্যুসগুলি নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছিলাম না, কিন্তু বারবার আপনারা আমাকে ওই জায়গায় নিয়ে যাচ্ছেন। আপনারা পরীক্ষার হলে যান, আপনারা আধা ঘন্টা উঠে চলে আসেন, 1 ঘন্টা উঠে চলে আসেন, কেন ভাই? ফর্ম ফিল আপ করছেন, আপনার পরীক্ষা হলে বসে বসে 2 ঘন্টা লিখলে আপনার সমস্যাটা কি?
পাস নাইলে নাই হলো, আপনার কিছু কোয়ালিটি তো ইমপ্রুভ করলো, 3টা পেজটা ফ্রি হ্যান্ড রাইটিং লিখলেন, 2টা ঘন্টা পরীক্ষা হলে বসতে থাকলে আপনার ব্রেনটা একটু এক্সারসাইজ হলো, একটা ক্রাইসিস মোমেন্টকে কিভাবে নিজেকে অ্যাডজাস্ট করতে হয় সেই টেকনিকটা আপনি শিখলেন। বাট আপনারা কি করেন, আপনারা 1 ঘন্টা পরীক্ষার হলে, এটার কোনো মিনিং হয় বলেন? পরীক্ষার হলে যাবেন, কিছু নাই পারেন, কোশ্চেন লেখেন বসে বসে, 2 ঘন্টার আগে পরীক্ষার হল থেকে আমি বেরোবো না। কে জানে আপনি কোশ্চেন লিখেই পাস করে গেছেন? পাস করানোর মালিক তো আল্লাহ নাকি? স্যার পয়সা পয়সা না পারলে কোশ্চেনটাই লেখেন না, 10 বার অ্যান্সারের ভিতরে কোশ্চেনটা লিখে দিয়ে আসেন, আপনারা কি পেনাল্টি করবে কেউ? তা আপনি পরীক্ষার হল থেকে কেন বেরিয়ে যান? 2 নম্বর হচ্ছে যে পড়াশোনা করলে তো টাকা পয়সা খরচ হবে। আমার থিওরি হচ্ছে আইজিপি তে যদি পরীক্ষা হয় আমি পরীক্ষার হলে যাব, কিছু পারি আর না পারি আমি মডেল টেস্ট দিতে যাব, নাহলে 1500 টাকা খরচ হবে, হবে। বাট এই যে ধরেন আপনি 7টা পেপার ফর্ম, আমি আপনাদের জিজ্ঞেস করতাম, আপনাদের এখন হাত তুলতে যদি বলি, আপনাদের আমি 10 জনও পাবো না যারা আপনারা 7 পেপার ফর্ম ফিল আপ করবেন। তোলেন, হাত তোলেন দেখি, আপনারা সিএ পড়তে আসছেন, দেখেন আপনাদের কমিটমেন্ট লেভেল দেখি। এই নেক্সট টাইম কে কে ফর্ম ফিল আপ করবেন 7 পেপার বলেন, আছেন কেউ? স্যার আমি চিন্তা করছিলাম 7টার জন্য ফর্ম ফিল আপ করবো। হ্যাঁ দেখি না কে কে প্ল্যান করছেন, করেন, হাত তোলেন, আমি শুধু হাতগুলি একটু দেখি। এটা আপনার প্রিপারেশনের অবস্থা দেখেন, আপনাদের কমিটমেন্টের লেভেলটা দেখেন। 3-4 জন আপনারা হাত তুলছেন, বাকিদের হাতই নেই। তাহলে এবার আপনি চিন্তা করে দেখেন যে আপনার কমিটমেন্টের লেভেলটা কোন জায়গায়। দেখেন পরীক্ষা হবে গিয়ে মে মাসে, তাই না? স্যার এপ্রিলে, এপ্রিলে পরীক্ষা। স্যার এপ্রিলের 5 তারিখ। ধরেন এপ্রিলই ধরলাম আমি, এপ্রিলের কয় তারিখ? 5 তারিখ 5 তারিখ। 28 তারিখ। স্যার 5 না স্যার 5 তারিখ। জানুয়ারি, 5 ফেব্রুয়ারি, তারিখ। মার্চ, স্যার আচ্ছা 5 তারিখ। আচ্ছা ঠিক আছে, 5 তারিখে আমি দিচ্ছে, ধরলাম, ভাই ভাই 5 তারিখে। হ্যাঁ তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তাই তো? তাহলে এভারেজে ধরেন 3 মাস আছে, তাই না? স্যার 2.5 মাস। 2.5 মাস আছে স্যার। 3 মাস, আচ্ছা 2.5 মাসই ধরেন, আচ্ছা 2 মাসই ধরলাম আমি, জি স্যার। ধরেন আমি 2 মাসই ধরলাম। তাহলে এখন যদি ধরেন আপনি যদি ধরেন বলেন যে আমি 7টা পেপার ফর্ম ফিল আপ করবো, পরীক্ষার হলে আমি যাব, শুধুমাত্র এই ডিসিশনটা যদি আপনি নেন, আপনি একবার চিন্তা করে দেখেন তো এই 2.5টা মাস, এই 2.5টা মাস আপনি 7টা পেপারই কভার করবেন, একবার চিন্তা করে দেখতে পারেন মানে কত বড় একটা অপরচুনিটি আপনার সামনে। তা আপনি দেখেন এই 2.5 মাসে যেখানে আপনি একটা মানে এক্সট্রিম প্রেসারের মধ্যে নিজেকে প্রিপেয়ার করার সুযোগ পাচ্ছেন, সেই চিন্তাটাকে আপনি টাইম শর্ট মনে করতেছেন, এই চিন্তাটাই ধরেন রং, বুঝছেন? এই যে আপনারা মনে করছেন 2.5 মাসে আমি পারবো না, শুরুতেই আপনি হাফ ছেড়ে দিচ্ছেন, মানে শুরুতেই ইউ আর ব্রেকিং ইউরসেলফ, শুরুতেই আপনি ইউ আর ব্রেকিং ইউরসেলফ। তো এই যে ধরেন এটা যে আপনারা এই যে ধরেন আপনাদের চিন্তা, এই চিন্তাটাই যে একটা প্রবলেম, এই 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 প্রবলেমটাই হয়েছে আসলে, এটার কারণেই আমরা অনেক দূর পিছিয়ে আছি। আপনি যদি এখন ধরেন ডিসিশন নেন যে আমি এপ্রিলে পরীক্ষা হবে আইসিবি তে, আমি এপ্রিলেই ফর্ম ফিল আপ করবো, তাহলে আমি এপ্রিলে যদি আমি ফর্ম ফিল আপ করি তাহলে আমার হাতে 2.5 মাস সময় আছে, 2.5 মাসের ভিতরে আমাকে বইটা শেষ করতে হবে, যেমনি হোক শেষ করতে হবে। এখন 2.5 মাসের প্রিপারেশন একরকম, 3 মাসের প্রিপারেশন একরকম, 5 মাসের প্রিপারেশন একরকম। যেহেতু আমি 2.5 মাসে পরীক্ষার হলে যাব, সে কারণে আমার প্রিপারেশনের ধরনটা একটু ডিফারেন্টলি নিতে হবে, সেই জায়গায় নিয়ে আমরা কথা বলতে পারি। কিন্তু আপনাদের তো ওই কমিটমেন্ট লেভেলটাই নাই, আপনারা তো ওইখানে ধরে বসে আছেন যে 2.5 মাসে আমি পারবো না। বাট আমি আপনাদেরকে বলছি নলেজ লেভেল অনলি ডেফিনিটিভ টাইপ কোশ্চেন, ভাই আপনি চেষ্টা করলেই পারবেন। এই বইয়ের 40-50% পেজ রিডান্ডেন্ট, আপনার জন্য দরকারই নাই, আমি বিশ্বাস করেন। আমি এই কথাগুলো আজকে আপনাদের বলতে চাইছিলাম না। এই কথা বলে কে? হ্যাঁ এই ক্যাপ্টেন কথা বলে কে? আনমিউট করে দিই। ঠিক আছে এখন
আপনাদের মিউট করে দিয়েছি। আপনাদের বইয়ের 50-60% পেজ আপনাদের জন্য রিডান্ডেন্ট। এই কথাগুলো আমি আজকে বলতে চাইছিলাম না, এটা আস্তে আস্তে ক্লাসে বলতে চাইছিলাম। 40-60% পেজ আপনার জন্য রিডান্ডেন্ট, দরকারই নেই আপনার ওগুলো পড়ার। তো আপনি যদি ওগুলো বাদ দেন, এই বইয়ের ভিতরে পেজ থাকবে কয়টা? আপনি পরীক্ষার হলে যান, পরীক্ষার হলে ধরেন আপনার কিছু টাকা খরচ হবে, কিন্তু এটা আপনার ধরেন একটা বিশাল অপরচুনিটি আপনার জন্য। আপনি এবার পরীক্ষার হলে যদি 7 পেপার ফর্ম ফিল আপ না করেন, তাহলে আপনাকে আবার 6 মাস বসে থাকতে হবে, তাই না? 4 মাস স্যার। আর আপনারা 3 মাস 4 মাস ধরে ধরেন আর্টিকেলশিপ শুরু করছেন, আপনারা ক্লাসের জন্য বসে আছেন, এতদিনে তো আপনাদের বই অর্ধেক শেষ হয়ে যাওয়ার কথা। স্যার এবার ওই আইসিবি থেকে জায়গাটাতে আমি বলেছে বলছি যে যে 3টা আপনাদের পরীক্ষা নেবে। 3টা হলে 3টাই দিবেন, সমস্যা কি? আমি তো বলছি না আপনি 7টা, আইসিবি যতটা পরীক্ষা নেবে ততটাই দিবেন আপনি। আইসিবি যতটা পরীক্ষা নেবে ততটাই দিবেন, এটা যেই টাইম প্রেসারই হোক না কেন, এটা একটা অপরচুনিটি না কেন আপনারা? আপনি চিন্তা করেন কত প্রেসারের ভিতর থেকে আপনি এটাকে সিলেবাসটাকে টেনে নিয়ে আসবেন, আপনি চিন্তা করতে পারেন? আপনার কত স্পিড বাড়বে, হুইল পাওয়ার কত হবে, এই এনার্জিটা তো আপনার ভিতরে থাকতে হবে, তাই না? এই বয়সে এই এনার্জিটা হচ্ছে ইম্পর্টেন্ট। টিচার বয়সে গিয়ে সিএ পাস করে আপনি করবেনটা কি ভাই? স্যার একজন শিক্ষক বলল যে স্যার যে 2টার বেশি পরীক্ষা না দেওয়াটা বোকামি। ভাই হ্যাঁ, কি বলছে? স্যার আমাদের ক্লাসে একজন শিক্ষক বলল যে 2টার বেশি পরীক্ষা দেওয়া নাকি বোকামি, 2টা দিয়ে 2টা পাস করবো, এটাই নাকি। ওনাকে আমি আমি জানি না আপনাদেরকে কে বলছে, ওনাকে তাহলে বলেন একটা গ্যারান্টি দিতে যে স্যার আমি 2টাই ফর্ম ফিল আপ করবো, আপনি আমার গ্যারান্টি দেন যে 2টা আমি পাস করবো। হ্যাঁ, আপনি 2টা ফর্ম ফিল আপ করবেন, গ্যারান্টি দিতে পারবেন আপনি 2টাই পাস করবেন? স্যার এটা তো গ্যারান্টি দিয়ে করা যায় না স্যার। তো ওনাকে জিজ্ঞেস করলেন না যে স্যার আপনি কত বছরে পাস করছেন? না স্যার উনি অনেক মুরব্বী তো ছিল, মুরব্বী জিজ্ঞেস করছেন? হ্যাঁ, মুরব্বী টাইপের ছিল তো, সেজন্য স্যার কিছু জিজ্ঞেস করিনি। এখন আপনার কাছে কি মনে হয়, ধরেন আপনি তো একটা ম্যাচিউর ছেলে, আপনার এটা কমন সেন্স আছে, আপনার কাছে কি মনে হয় যিনি আপনাকে এই কথা বললেন উনি ঠিক বলেছেন? স্যার কনফিউজড, আসলে এক একজন এক এক কথা বলে, তো আসলে কোনটা যে রাইট হবে সেটা আপনাকে এখন তো confused। কনফিউজড হওয়ার তো কিছু নাই, আপনাকে তো আমি বলছি ওপেন এন্ডেড কোশ্চেন। আমি কি আপনাকে বলছি যে আপনি 2টা করেন, 3টা করেন, 4টা করেন, 5টা করেন, আপনি পাস করবেন, আপনি ফেল করবেন? স্যার আমার প্রশ্ন হচ্ছে যে ভাই একজন টিচার কেন বলবেন যে আপনি 2টা পেপার ফর্ম ফিল আপ করবেন? আচ্ছা আপনি স্যার একবার চিন্তা করে দেখেন, ধরেন আপনি 2টা পেপার ফর্ম ফিল আপ করলেন, আমি একটা হিসাব দিই আপনাকে। ধরেন আপনার নলেজে 60টা, অ্যাপ্লিকেশনে 60টা, অ্যাডভান্সে 4টা, কয়টা সাবজেক্ট হয়? 18টা। জি স্যার। 18টা যদি আপনি 2 পেপার করে প্রতিবার ফর্ম ফিল আপ করেন, তাহলে আপনার কত টার্ম সময় লাগে? 4.5 বছর। কত বছর সময় লাগে? 4.5 বছর স্যার। তো 4.5 বছর যদি আপনি খালি ফর্ম ফিল আপ করে কাটান, তারপরে পরীক্ষা দিলেন, আরো ধরলেন আমি আরো 2-1 বার সববারই পাস করলেন, 2-3 বার ফেল করলেন, তা আরো 2 বছর, তো ক বছর হলো? 6 বছর পাস। 6.5 বছর। 6.5 বছরে গিয়ে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হলে আপনি কি মনে করেন আসলে আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হইতে পারবেন? এটা কোনোদিন কোনো টেকনিক হইতে পারে এবং একটা স্টুডেন্টের গাইডেন্সের ওয়ে আউট হতে পারে? দুনিয়াতে কখনো দেখছেন ভাই আরামে কোনো সাকসেস আসে? না স্যার। এটা দেখছেন কখনো? না স্যার। তো 2 পেপার করে ফর্ম ফিল আপ করে মানে কি আরামে সাকসেস আনতে চাচ্ছেন না? স্যার অনেকটাই। হ্যাঁ, তো এটা হয় দুনিয়াতে দেখছেন কখনো আরাম করে মানুষ কখনো সাকসেসফুল হয়েছে? এটা বোঝার জন্য কি গাইডেন্সের দরকার হয়েছে? এটা তো এমনি বোঝা যায়, তাই না? সেজন্য ভাই আমি জানি না আপনাদেরকে কে বলছে, আমি আপনাদের কোনো সাজেশন দিচ্ছি না, আমি ওপেন এন্ডেড ডিসকাশন করছি, চয়েস ইজ ইয়োর্স। আমি আপনাকে ওয়ে আউট দেখাচ্ছি, আপনি কোন ওয়ে আউটে যাবেন এটা আপনার চয়েস। আমি আপনাদেরকে যেটা বলি সেটা হচ্ছে আমি খুব ইন্ডাস্ট্রিয়াস ছেলে, আমি ড্রাইভিং মাইন্ডসেট নিয়ে চলি। আমি সবসময় চিন্তা করি যে টাইম প্রেসার ইজ অলওয়েজ অ্যান অপরচুনিটি ফর এনি ইন্ডিভিজুয়াল, যেটা মানুষকে আসলে মানুষের ক্যাপাসিটি আনলিস্ট করে
টাইম প্রেসার মানুষের ক্যাপাসিটি আনলিশ করে। সুতরাং পিপল শুড টেক দ্য অপরচুনিটি টু গো এক্সট্রা মাইলেজ। সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো, যত টাইম প্রেসারই থাকুক না, হোয়াট এভার দ্য সার্কামস্টেন্সেস ইজ ইট, অলওয়েজ সিট ফর দ্য এক্সাম ইফ আইসিবি ইজ ওপেন, তাহলে দেয়ার ইজ এ স্কোপ অ্যান্ড অপরচুনিটি টু এক্সপ্লোর। আমি আপনাদেরকে শুধু এতটুকুই বলবো। এবার আপনি 2 পেপার করেন, আপনি 4 পেপার করেন, আপনি 6 পেপার করেন, আপনি ছোট বাচ্চা না, আপনি ওই দুধ খান না যে আপনাকে যে যেটা বুঝাবে আপনি সেটাই বুঝবেন। আই থিঙ্ক ইউ আর ম্যাচিউরড এনাফ। অনেক টিচার ক্লাস নিবে, অনেক কিছু বলবে, ইউ ফাইন্ড আউট ইয়ার গুড মেন্টর, কে আপনার ভালো মেন্টর, সেইখানে আপনি ওই মেন্টরকে ফলো করেন। কারণ লাইফে আপনি সাকসেসফুল হইতে হইলে একজনকে আপনাকে ফলো করতে হবে। আপনি কাকে ফলো করবেন, কার স্ট্যান্ডার্ড আপনার ভালো লাগে, কার ওয়ে অফ টকিং আপনার ভালো লাগে, কারটা আপনার কাছে ট্রাস্টওয়ার্দি মনে হয়, অ্যাকসেপ্টেবল মনে হয়, কমনলি অ্যাকসেপ্টেবল মনে হয়, যার কাছ থেকে যার কথা শুনলে আপনি মোটিভেটেড হন। ইউ ফাইন্ড সামওয়ান লাইক দিস ওয়ে হুম ইউ শুড ফলো। এবং যখন আপনি কনফিউজড হবেন, তার সাথে আলাপ করবেন, তাহলে আপনি ওই জায়গাগুলোতে একটু বেটার ওয়েতে কাজ করতে পারবেন। হ্যাঁ, আমি আপনাদেরকে শুধু এতটুকুই বলবো, বাইরে আর কিছু বলবো না। এবার আপনি 2 পেপার করেন, 4 পেপার করেন, আর 5 পেপার করেন, থ্যাংক ইউ স্যার। আমি আপনাদেরকে সাজেস্ট করব আইসিবি পরীক্ষা নিলে পরীক্ষার হলে যাবেন। পরীক্ষার হলে যাওয়া মানেই একটা অপরচুনিটি, এবং পরীক্ষার হলে 2 ঘন্টা থাকবেন, লিখবেন, যাই পারেন লিখবেন, এটা আপনার জন্য একটা অপরচুনিটি। ঠিক আছে? জি স্যার। তো আমরা এখন আপনার শুরু করব হচ্ছে চ্যাপ্টার নাম্বার 1, ইন্ট্রোডাকশন টু বিজনেস। এটা যেহেতু একটা ফান্ডামেন্টাল চ্যাপ্টার, এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসে। আমি আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে। আপনাদের প্রথম চ্যাপ্টারটার নাম তো ইন্ট্রোডাকশন টু বিজনেস, তাই না? জি স্যার। ইন্ট্রোডাকশন টু বিজনেস এর ভিতরে দেখেন আপনাদের প্রথম যেই কন্টেন্টটা আছে সেটা হলো হোয়াট ইজ অ্যান অর্গানাইজেশন। হ্যাঁ, জি স্যার। আপনারা যেটা করবেন, আমি আপনাদেরকে যেটা বলি সেটা যেখান থেকেই পড়েন না কেন, যেই কাজটা করবেন, যখন একটা ডেফিনেশন কিংবা কোন একটা কনসেপ্ট পড়বেন, হ্যাঁ, ধরেন এটার মার্কস ক্যালকুলেশন করে, ধরেন যদি 2 মার্কস বা 3 মার্কসের জন্য হয়, তাহলে তো আপনাকে 4 মিনিট 5 মিনিট পর্যন্ত লিখতে হবে, এর বেশি তো আর আপনি লিখতে পারবেন না, তাই না? জি স্যার। সুতরাং যদি বই থেকে পড়েন, তাহলে বইয়ের ভিতরে মার্ক করে রাখবেন যে আপনি আসলে কতটুকু এটার জন্য পড়বেন। মানে আবার যখন পড়তে আসেন তখন যেন আপনাকে খুঁজার জন্য সময় নষ্ট করতে না হয়। হ্যাঁ, এবং কতটুকু লিখবেন এবং পড়বেন এটার জন্য যেন ডিসিশনে টাইম ইনভেস্ট করতে না হয়। দেখবেন আর পড়বেন। কি বলছি বুঝতে পারছেন? এই কাজটুকু করলে দেখবেন যে আপনার বই অনেক ছোট হয়ে যাবে। হ্যাঁ, তখন দেখবেন আপনার ওই আবার পড়তে গেলে বারবার রিপিটেটিভ করা লাগবে না। এই ম্যানুয়াল গুলো অনেক রিচ, ম্যানুয়ালের ভিতরে অনেক কন্টেন্ট লেখা আছে, এত আপনি লিখতে পারবেন না, কাজে আপনি এটা ক্লিয়ারলি মার্ক করে নেবেন আপনি কতটুকু পড়বেন কতটুকু পড়বেন না। হ্যাঁ, বলেন। হাইলাইট করে রাখবেন। হাইলাইট করে রাখলে আপনার জন্য আবার নেক্সট টাইম যখন পড়তে যাবেন তখন মনেও থাকবে যে আমি এটা পড়ে গেছি, আবার বুঝতেও পারবেন কতটুকু আপনার জন্য পড়তে হবে, তাহলে কনফিউশনটা আপনার কমে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, থ্যাংক ইউ। তো আমরা ইন্ট্রোডাকশন টু বিজনেসের আমরা আগে 2টা জিনিস বোঝার চেষ্টা করি। একটা হচ্ছে যে বিজনেস কি, আর একটা হচ্ছে অর্গানাইজেশন কি। হ্যাঁ, এই জিনিসটা বোঝাটা খুব জরুরি, যেহেতু ফাইন্যান্স এবং বিজনেস দিস আর 2 ইন্টার রিলেটেড থিংস, তাই না? সুতরাং ধরেন অর্গানাইজেশন হচ্ছে একটা সোশ্যাল ইউনিট। অর্গানাইজেশন কি? একটা সোশ্যাল ইউনিট অফ পিপল that is structured and managed to meet a need to pursue a collective goals. শব্দগুলো কিছু কিছু ট্রিকি ওয়ার্ডস আছে, এই ওয়ার্ডগুলি সবসময় মনে রাখবেন। অর্গানাইজেশন তাহলে একটা সোশ্যাল ইউনিট অফ পিপল, যেখানে একটা টার্গেট বা স্ট্রাকচার থাকে এবং একটা কালেকটিভ গোল থাকে, যে গোলটাকে অ্যাচিভ করার জন্যই অর্গানাইজেশনটা এস্টাবলিশড হয়। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। All organizations have a managed structure that determines relationship between the different activities and the members, and subdivides and assign roles and responsibility and authority to carry out different tasks. এখন এই যে একটা অর্গানাইজেশনটা একটা স্ট্রাকচারড হয়, এটা একটা সোশ্যাল ইউনিট, এবং এখানে কালেকটিভ গোলস পারসিভ করা হয়। এখানে ডিফারেন্ট পিপলের একটা রিলেশনশিপ মেনটেন করতে হয়, এবং ডিফারেন্ট
অ্যাক্টিভিটিজ এর থ্রুতে ডিফারেন্ট অবজেক্টিভিটি থাকে, ডিফারেন্ট পারপাস থাকে, ডিফারেন্ট রোলস থাকে এবং রেসপন্সিবিলিটি থাকে। এই জায়গাটাকে প্রপারলি ম্যানেজ করার জন্যই একটা অর্গানাইজেশন এক্সিস্ট করে। এখন এই যে অর্গানাইজেশনটা এক্সিস্ট করে, এই এক্সিস্টটা কেন করে অর্গানাইজেশনটা? এনেবল পিপল টু বি মোর প্রোডাক্টিভ। যেমন ধরেন এই যে আপনি বাসায়, আমি বাসায়, এখন যদি সিএফএম না থাকতো তাহলে কি আপনার সাথে আরো 10 জন এই জায়গায় কাজ করতে আসতো? না স্যার। সেই জন্য এরকম একটা অর্গানাইজেশন কি করে, এনেবল পিপল টু বি মোর প্রোডাক্টিভ। মানে আপনি একা যেটা করতে পারতেন না, সেটা এখন একটা এমন একটা প্লেসে আসছেন যে প্লেসে এসে আপনার সাথে আরো 4টা নলেজ এক জায়গায় হচ্ছে, 4টা নলেজ এক জায়গায় হয়েছে, ইউ বিকাম এ মোর প্রোডাক্টিভ ফর দ্য অর্গানাইজেশন। এটা একটা প্রতিষ্ঠান দাঁড়ায় গেছে, এখন এখানে এসে অনেক লোক কাজ করতেছে। এই জন্য অর্গানাইজেশন সবসময় এনেবলিং পিপল টু বি মোর প্রোডাক্টিভ, এবং এটা আপনাকে একটা সিনার্জি দেয়। সিনার্জি মানে কি, আমরা সিনার্জি বলতে কি বুঝি একটু বলবেন? স্যার এটা টিম ওয়ার্কের মতো একটা, যে লাইক আমরা 10 একজন জনের করে- আউটপুট। না, আমরা অনেকে বলি না 1 + 1 = 3, আমরা তো সবাই বলি, তাই না? জি স্যার, এটা synergy। জি স্যার। এটা আসলে কি জিনিস আমাকে একটু ক্লারিফাই করবেন? হোয়াট ডাজ ইট মিন 1 + 1 = 3? স্যার লাইক একজন যতটুকু ক্যাপাবিলিটি থাকবে একজনের কোনো একটা কাজ করার, একের অধিক, লাইক 1 + 1 = 2, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের প্রোডাক্টিভ আর কি পোর্শনটা অনেক বেড়ে যাবে। লাইক আমরা যদি একটা স্টিককে না না ভাঙার ভাই, চেষ্টা সরি, করি, এটা না, এটা আমরা বলি। আউটকামটা আরো বেটার হয় যখন একজনের বেশি কাজ করে। আচ্ছা, আমি আপনাদেরকে বুঝিয়ে বলি ব্যাপারটা। হ্যাঁ, সিনার্জি জিনিসটা স্যার- কি? হ্যাঁ বলেন। স্যার যেমন আমার টাকা আছে কিন্তু বিজনেস করার ধারণা নাই তেমন না না, business এটা সম্পর্কে। এরকম না ব্রাদার, এটা এরকম না। আমি লেট মি ক্লারিফাই দ্য কনসেপ্ট। 1 + 1 = 3 বলা হয় এই জন্য যে অর্গানাইজেশন কিভাবে সিনার্জি এনেবল করে। যখন আমি এবং আপনি ডিসকাশন করি, আমার একটা থট থাকে, তাই না? জি স্যার। আপনার একটা থট থাকে, তাই না? তাহলে কয়টা থট হলো? 2টা থট। 2জন লোক যখন ডিসকাশন করে তখন একটা থার্ড থট ক্রিয়েট হয় দুজনের আর্গুমেন্টের বেসিসে। দুজনের আর্গুমেন্টের বেসিসে কি হয়, একটা থার্ড থট ক্রিয়েট হয়, যেটাই আসলে আউটকাম, রেজাল্ট, তাই না? এটা কি বলে 1 + 1 = 3, মানে 2জন লোকের 2টা থটের মাধ্যমে তখন একটা ফ্রুটফুল রেজাল্ট বের হয়, যেটাকে আমরা থার্ড থট বলি, তাই না? এই জন্য বলা হয় যে 2জন লোক যখন ডিসকাশন করে তখন 3 নাম্বার একটা ডিসিশন আসে, এই জন্যই 1 + 1 = 3 বলা হয়, তাই না? বা 5জন লোক মিলে ডিসকাশন করলে 5টা থটের বাইরে 6 নাম্বার একটা থট আসবে, যেটা সবাই মিলে কনসেনসাসে এগ্রি করবে, তাই না? এটাই আসলে সিনার্জি। মানে আপনি যখন ধরেন অনেকগুলো লোক যখন একসাথে কাজ করে তখন একটা প্রোডাক্টিভ রেজাল্ট আসে, যেটা অর্গানাইজেশনকে সিনার্জি দেয় ফর ম্যানেজিং দ্য বেটার অপারেশন। ক্লিয়ার হয়েছে আপনাদের? জি স্যার। এবং অর্গানাইজেশন কেন এক্সিস্ট করে? এখানে এক্সপার্টকে পুল করার জন্য। ধরেন মানে সব এক্সপার্ট তো সব জায়গায় যেতে পারে না, কাজ করার সুযোগ থাকে না। সুতরাং একটা অর্গানাইজেশন থাকলে রিলেভেন্ট এক্সপার্টাইজ যাদের আছে তাদেরকে এখানে টেনে নিয়ে আসে, এরকম এনেবলিং পিপল টু পুল দেয়ার এক্সপার্টাইজ এখানে আসে। তারপরে নলেজ শেয়ারিং, বেস্ট প্র্যাকটিসেস অ্যাডপ্ট করার মতো একটা স্কোপ ক্রিয়েট হয় একটা অর্গানাইজেশন থাকলে। হ্যাঁ, এবং গুড ওয়ে অফ ডুইং ওয়ার্ক স্ট্যান্ডার্ডাইজ হয়। এই জিনিসগুলো আসলে একটা অর্গানাইজেশন এক্সিস্ট করার পিছনে রিজন। পরীক্ষায় এরকম কোশ্চেন আসে আপনার, হোয়াট ইজ অ্যান অর্গানাইজেশন, ওয়াই ডু অর্গানাইজেশন এক্সিস্ট? আপনারা একটা ডেফিনেশন লিখে 4-5টা পয়েন্ট লিখে দিলে এটা হবে সাফিসিয়েন্ট এনাফ। তাহলে আপনারা এইটুকু মনে রাখলে একটা অর্গানাইজেশন হচ্ছে যে সোশ্যাল ইউনিট of people that is structured and managed to meet or need to pursue a collective goal. A collective goal থাকবে একটা অর্গানাইজেশন, যেটা একটা সোশ্যাল ইউনিট। কেন অর্গানাইজেশন এক্সিস্ট করে? enable people to be more productive, enable synergy, enable people to pull their expertise, how to build something, how to sharing knowledge, or to pull the specialized expertise to do the best. এইরকম কয়েকটা 4-5টা জিনিস লিখে দিলে হবে। তাহলে অর্গানাইজেশন জিনিসটা আমরা দেখলাম। তাহলে বিজনেস কি? বিজনেসের শব্দ যখনই আসে তখনই একটা ইকোনমিক সিস্টেমের কথা চলে আসে। অর্গানাইজেশন ইকোনমিক সিস্টেম নাও হতে পারে, তাই না? অর্গানাইজেশন প্রফিট হতে পারে, অর্গানাইজেশন নন ফর প্রফিট অর্গানাইজেশন হতে পারে, তাই না?
অর্গানাইজেশন একটা ইনস্টিটিউশন হইতে পারে, তাই না? একটা sir. একাডেমিক ইনস্টিটিউটও অর্গানাইজেশন, তাই না? কিন্তু Yes, sir. যখন when you start talking about business, business is something, there should be an economic system. Business is something যেটা কি থাকবে, একটা ইকোনমিক সিস্টেম থাকবে where goods or services are exchanged for one or another or for money. কিন্তু অর্গানাইজেশনে কিন্তু এটা থাকবে না, তাই না? জি স্যার। তাহলে আপনাদেরকে এটা মনে রাখতে হবে, বিজনেস এবং অর্গানাইজেশন ইজ কমপ্লিটলি ডিফারেন্ট পার্সপেক্টিভ। বিজনেস যখনই আসবে, it is an economic system where goods and services will be exchanged for one another or for money. তাহলে যদি গুডস, একটা গুডস এর জন্য আরেকটা গুডস এর এক্সচেঞ্জ হয়, তাহলে এটাকে আমরা বলি বার্টার সিস্টেম, তাই না? নাম শুনেছেন? ইটস কল্ড বার্টার সিস্টেম। আর যদি মানির জন্য হয় তাহলে এটা হলো এক্সচেঞ্জ। Every business requires some form of investment and enough customer to whom its output can be sold in a consistent basis in order to make profit. Very basic general statement. You just keep the definition in your mind that what is business? Business is something economic system where goods and services are exchanged for one another or for money. That's it, full stop. কি বলছি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, যখন এই বিজনেসের প্রশ্ন আসে, বিজনেসে কি থাকে? স্টেক হোল্ডার থাকে। শেয়ার হোল্ডার এন্ড স্টেক হোল্ডারের মধ্যে পার্থক্য কি? স্যার, শেয়ার হোল্ডারটা হচ্ছে একটা মূল জিনিস, আর স্টেক হোল্ডার হচ্ছে তার একটা পার্ট, অংশ। হ্যাঁ, The shareholder is the owner of the Shareholder company people who company. partly own the company. and the stakeholder own the company. স্টেক হোল্ডার হলো স্যার এমপ্লয়ি সহ যারা আছেন, যারা কোম্পানিতে ইনভলভ আছেন ওনারা। আচ্ছা আচ্ছা, স্যার শেয়ার হোল্ডার বলতে বিজনেসের মালিক পক্ষ, মানে যদি সহজ কথায় বলি, আর স্টেক হোল্ডার বলতে বিজনেসের সাথে জড়িত প্রত্যেকটা পার্সন। আচ্ছা, absolutely right, you are absolutely right. A shareholder can be a stakeholder. A stakeholder may not be a shareholder. Shareholder truly he is having the ownership of the company, and that's why he has a shareholding. স্টেকহোল্ডার হচ্ছে দুই রকমের স্টেকহোল্ডার, ইন্টারনাল স্টেকহোল্ডার আর হচ্ছে এক্সটার্নাল স্টেকহোল্ডার। ইন্টারনাল স্টেকহোল্ডার হচ্ছে ধরেন কোম্পানির মালিক, কোম্পানির স্টাফ, যারা কোম্পানির ভিতরে আছে তাদেরকে ইন্টারনাল স্টেকহোল্ডার বলা হয়। আর এক্সটার্নাল স্টেকহোল্ডার হলো those who have stake in the business, those who have stake in the business. stake মানে যার আছে, those who have stake in the business, যার বিজনেস স্টেক আছে, লাইক ধরেন লোন আছে, কাস্টমার, সাপ্লায়ার, ব্যাংকার, গভর্নমেন্ট, রেগুলেটরস, এই ধরনের যারা লোকাল কমিউনিটিস, পাবলিক, এগুলো হচ্ছে কি স্টেক হোল্ডার, সেকেন্ডারি স্টেক হোল্ডার। তাদের স্টেক আছে বিজনেসে, তাহলে কি আছে? স্টেক আছে বিজনেসে। তো এই জন্য শেয়ার হোল্ডার আপনি রাইটলি বলেছেন, এই স্টেক হোল্ডার হচ্ছে যাদের বিজনেসের সাথে রিলেশনশিপ আছে, যেটাকে বললো আর কি, যেমন কাস্টমার একটা স্টেক হোল্ডার আপনার, এটা আমরা কি বলি সেকেন্ডারি স্টেক হোল্ডার। আর শেয়ার হোল্ডার হচ্ছে প্রাইমারি স্টেক হোল্ডার, যেটাকে ইন্টারনাল স্টেক হোল্ডার বলি। কোম্পানির একজন এমপ্লয়িও কিন্তু কোম্পানির ইন্টারনাল স্টেক হোল্ডার। কি বলছি বুঝতে পেরেছেন? আর সেকেন্ডারি স্টেক হোল্ডার হলো এক্সটার্নাল পার্টি, যারা এক্সটার্নাল ইন্টারেস্ট আছে বিজনেসে যাদের। তাহলে এক্সটার্নাল ইন্টারেস্ট কাদের থাকে বিজনেসে? যেমন ধরেন কাস্টমার থাকে, ব্যাংকার থাকে, তারপরে আপনার গভর্নমেন্ট থাকে, রেগুলেটরস থাকে, এনবিআর থাকে, তারপরে আপনার পাবলিক থাকে, যারা কনজিউম করে, তারা হচ্ছে সেকেন্ডারি স্টেক হোল্ডার অফ দ্য বিজনেস। বুঝতে পেরেছেন? তাহলে স্টেক হোল্ডার হচ্ছে এ গ্রুপ, এ পারসন or group of person who has stake in the organization. This means they have an interest to protect in respect of what the organization does and how it performs. Stake মানে হচ্ছে আপনার, that means আপনার একটা ইন্টারেস্ট আছে বিজনেস। ইন্টারেস্ট মানে সুদ না, মানে ইন্টারেস্ট মানে হচ্ছে মানে আপনার একটা ইনভলভমেন্ট আছে বিজনেসের সাথে, স্বার্থ। হ্যাঁ, আপনার একটা স্বার্থ আছে, মানে you have some interest in the business, that's why you have become a part of stakeholder. Is it clear to all of you? Yes, sir. তাহলে আপনারা যদি এইভাবে পড়েন, দেখেন ছোট ছোট অ্যান্সার, তাই না? জি স্যার। এই 2 মিনিটও লাগে না এটা পড়তে, কতক্ষণ লাগে বই শেষ করতে? তারপরে দেখেন what are the business objectives? What are the business objectives? An objective set out what you need to have achieved to get what you want. এটা হলো আপনার অবজেক্টিভ।
এভরি বিজনেস হ্যাজ হায়ারার্কি অফ অবজেক্টিভস। প্রত্যেকটা বিজনেসের হায়ারার্কি অফ অবজেক্টিভ থাকে। পরীক্ষা দেখবেন আপনাদের হায়ারার্কি অফ অবজেক্টিভস আসবে। হায়ারার্কি অফ অবজেক্টিভসটা কি? মানে অবজেক্টিভস এর একটা লেয়ার থাকে। তাহলে অবজেক্টিভটা দুই রকমের, একটা হলো প্রাইমারি অবজেক্টিভ আর একটা হলো সেকেন্ডারি অবজেক্টিভ, তাই না? এটা কিন্তু আমরা কি বলি? বিজনেসের হায়ারার্কি অফ অবজেক্টিভ। প্রাইমারি অবজেক্টিভস কি? আমরা বলি যে প্রফিট ম্যাক্সিমাইজেশন সো এজ টু ইনক্রিজ শেয়ার হোল্ডার ওয়েলথ। প্রফিট ম্যাক্সিমাইজেশন so as to increase shareholder wealth. প্রফিট ম্যাক্সিমাইজ হলে শেয়ার হোল্ডারের ওয়েলথ ম্যাক্সিমাইজ হয়, এরকম একটা কনসেপ্ট আছে না? আমরা নিচে ডিসকাশন করব। এটা হলো প্রাইমারি অবজেক্টিভ। তার মানে আপনার প্রফিট আর্ন করতে হবে। ব্যবসা মানুষ কেন করবে? বিজনেস যখনই না তখনই কোশ্চেন আসবে প্রফিট থাকবে, তাই না? জি স্যার। কিন্তু যদি এটা অর্গানাইজেশন হয় তাহলে কি প্রফিট থাকার কথা? নাও না থাকতে স্যার। পারে। সেটা ডিফারেন্ট হবে, অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ডিফারেন্ট হবে। কিন্তু যদি এটা বিজনেস হয় তাহলে তার প্রাইমারি অবজেক্টিভই হবে প্রফিট করা, তাই না? জি স্যার। জি তাহলে স্যার। এটা মাথায় রাখবেন। তাহলে সেকেন্ডারি অবজেক্টিভ কি হবে? যেমন ধরেন আমি একটা উদাহরণ দিই আপনাদের, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, ধরেন একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। ধরেন নতুন প্রেম হয় না, প্রেম, হ্যাঁ? জি স্যার। আরে প্রেম ভালোবাসা হয় না নতুন? জি স্যার। রেসপন্স করতে হবে তাড়াতাড়ি, নাহলে তো সময় নষ্ট হবে। তো তখন তো ধরেন একটা গোল্ডেন টাইম থাকে। হ্যাঁ, যা বলে তাই শোনে, তাই না? যদি বলে গোলাপ আইনা দাও, গোলাপ আইনা দেয়। যদি বলে চাইনা দাও, চাইনা দাও। যদি বলে পুকুরে চাপায় আমাদের দুইটা মাছ আইনা দাও, মাছও আইনা দেয়, তাই না? when the time passes তখন কি হয়? আস্তে আস্তে ধরেন আরো কিছু জিনিস অ্যাড হইতে থাকে, তাই না? জি তো স্যার। তখন গিয়ে কি বলে, কই শুরুর দিকে তো আমার এগুলা বলো নাই যে তোমার এই সমস্ত ডিমান্ডও আছে। হ্যাঁ, যে আমারে নিয়ে নাকি ঘুরতে যাইতে হবে, আমারে বাড়ি কিনা দিতে হবে, আমারে ফ্ল্যাট কিনা দিতে হবে, 3 বছরের মধ্যে বিয়ে করতে হবে। হ্যাঁ, এই সমস্ত জিনিস তো তখন বলো নাই, এখন নতুন করে এগুলো কোত্থেকে আসলো? তাহলে প্রাইমারি অবজেক্টিভটা ছিল টু build up the relationship or to have some specific objective, তাই না? কিন্তু when this objective is being achieved তারপরে কি হলো? এডিশনাল কিছু মানে অবজেক্টিভ সামনে চলে আসছে, তাই না? জি স্যার। সময়ের সাথে সাথে একটা বিজনেস প্রতিষ্ঠানও কিন্তু অনেকটা এইরকম। দেখেন, when he started the business his objective was only to make the profit, তাই না? বাট যখন ধরেন তার প্রফিট হয়ে গেল এবং এই প্রফিটটা একটা সাস্টেনেবল কন্ডিশনে চলে আসলো, তখন তার মাথার ভিতরে চিন্তা ঢুকে মার্কেটে, ইন্ডাস্ট্রিতে আমার অবস্থান কি, তাই না? জি স্যার। আমার কয়টা প্রোডাক্ট আছে, আমার কর্পোরেটে মার্কেটে কিভাবে চিনে, আমার টেকনোলজির কি অবস্থা, এই সমস্ত জিনিস চলে আসে, তাই না? এই জন্য এই জায়গাগুলোকে বলা হয় সেকেন্ডারি অবজেক্টিভ। অবজেক্টিভ। একটা বিজনেস প্রফিট করার পরে কোম্পানিতে মাথায় ঢুকে আমার সিমেন্টে যদি ব্যবসা করে, সিমেন্টে কি আমি মার্কেট লিডার কিনা, আমার মার্কেটে সিমেন্টের পজিশন কত, আমার কোম্পানিতে ফ্রড ফরজারি ধরার জন্য আমার টেকনোলজি কিরকম আছে, আমার কয়টা প্রোডাক্ট আছে, আমার সাস্টেনেবল হইতে হবে, প্রোডাক্ট বাড়াইতে হবে। এই জন্য বিজনেসের অবজেক্টিভ গুলো তখন সেকেন্ডারি অবজেক্টিভ ডেভেলপ করে। ভাই কেউ মনে কথা বলতেছে, ওনাকে একটু কাইন্ডলি মিউট করে দেন। হ্যাঁ, যেহেতু শেয়ারিং এ আছি আমি এগুলো দেখতে চাচ্ছি না, ইটস রিয়েলি ডিস্টার্বিং। তো এই জন্য বিজনেসের কয়টা অবজেক্টিভ? একটা হচ্ছে প্রাইমারি অবজেক্টিভ, একটা হচ্ছে সেকেন্ডারি অবজেক্টিভ। আচ্ছা, তারপরে আপনাদের একটু আগে আমি বলছিলাম যে প্রফিট ম্যাক্সিমাইজেশন কি অনলি দ্য প্রাইমারি অবজেক্টিভ অর নট। আমরা 10-15 মিনিটের একটা ব্রেক নেই, আমি অনেকক্ষণ ধরে কথা বলছি, এসে আমরা এই কনসেপ্টটা ডিসকাশন করব। হ্যাঁ, ওকে স্যার। তাহলে আমরা 8:40-45 এর ভিতরে সবাই কাম ব্যাক করবো এখানে। হ্যাঁ, ওকে। ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করব, বাট টু দ্য এক্সটেন্ট অফ হোয়াট লেভেল অফ রিস্ক, এটাকে সব সময় মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। 2 নম্বর হচ্ছে where entrepreneur is in full managerial control of the firm, the assumptions seem to be very reasonable. সেটা হচ্ছে যে যদি এন্টারপ্রেনিউর ফুল ম্যানেজারিয়াল কন্ট্রোলে থাকে তাহলে এটা একটা, তার কাছে যেহেতু ফুল কন্ট্রোলটা থাকে
তো তখন তাকে আসলে ডিসিশনটা নিতে হয় খুব রিজনেবলি, মানে এটা মন চাইলো একটা হুট করে ডিসিশন নিলাম, কারণ বিজনেস তো একদিন দুই দিনের না। তো রিজনেবল ডিসিশন বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে যে ওয়েলথ এবং প্রফিট ম্যাক্সিমাইজ করতে হবে কোম্পানির রিস্ক লেভেলকে। আর মাঝে মধ্যে সাউন্ডটা একটু দূরে থেকে আসতেছে, সরি ফর ইন্টারাপ্টিং। একটু মেসেজ দিন, এটা নেটওয়ার্ক ফ্ল্যাকচুয়েট করে তো বাসায়, তো ওয়াইফাই কানেক্টেডে ক্লাস নিচ্ছি, অনেক সময় নেটওয়ার্ক একটু ডাউন থাকলে প্রবলেম হয়। যদি বুঝতে প্রবলেম হয় তাহলে ইমিডিয়েটলি আমাকে বলবেন, মেসেজ চেক করে নিব। তো এই ম্যানেজারিয়াল ফুল লেভেল কন্ট্রোল যখন একজন ব্যক্তির হাতে থাকে তখন তাকে একটা রিজনেবল ডিসিশন নিতে হবে। রিজনেবল ডিসিশনের অনেকগুলো প্যারামিটার থাকে, সেগুলো আমরা স্লোলি পরে আলাপ করব। বাট ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে এই দুইটা পয়েন্ট খুব ভাইটাল ফ্যাক্টর, যে ইজ ওয়েলথ ম্যাক্সিমাইজেশন অলওয়েজ বি দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ দ্য অর্গানাইজেশন। এটার ইয়েস অর নো এরকম এক্সাক্ট কোনো অ্যান্সার নাই। সুতরাং আপনারা এইরকম থিওরিটিক্যাল আঙ্গিকই বলবেন যে wealth maximization should be considered in terms of organizational acceptable risk level. সেই আরেকটা ক্ষেত্রে আপনারা বলতে পারেন যে when the entrepreneur or the owner of the company has the full control of the business, he or she should take the decision reasonably. Reasonably প্রশ্নটা যখনই আসে তখন হলো রিস্ক ভার্সেস প্রফিট, রিস্ক ভার্সেস রিটার্ন, এই জায়গাগুলো কনসিডার করে সেখানে ডিসিশন নিতে হবে। থার্ড পয়েন্ট আপনারা যেটা কনসিডার করতে পারেন, কোম্পানিজ ওন বাই শেয়ার হোল্ডার। Maximization assumption would be close to, but manager will not necessarily make decision that will maximize shareholder wealth because they have personal interest and lack of competitive pressure in the market. এটা হলো আর্গুমেন্ট। তাহলে is wealth maximization always the primary objective? এর against দুটো জাস্টিফিকেশন, একটা হলো wealth versus risk level comparison আসবেন, আর একটা হচ্ছে যে ওনার বা এন্টারপ্রেনিয়ার রিজনেবলি ডিসিশন নেবেন। তো এটার কাউন্টারে পক্ষে বিপক্ষে দুইভাবে বলবেন আর কি, এক্স্যাক্ট ইয়েস নো কোনো অ্যানসার নাই এটা। তাহলে আর্গুমেন্টের জন্য যেটা আসতে পারে সেটা হচ্ছে যে এন্টারপ্রেনিয়ার হ্যাজ ফুল কন্ট্রোল ইন দ্য বিজনেস, বাট ব্যবসাতে শুধু এন্টারপ্রেনিয়ার চালায় না, বিজনেসে আপনারা গিয়ে জয়েন করবেন না, আপনারা ম্যানেজার ফাংশন হেড হিসেবে গিয়ে জয়েন করবেন। ফাংশন হেড হিসেবে গিয়ে যখন জয়েন করেন তখন তো আপনার একটা পার্সোনাল ইন্টারেস্ট থাকে, ম্যানেজারের ইন্টারেস্টের সাথে কোম্পানির ইন্টারেস্ট কনফ্লিক্টিং না। ম্যানেজার চায় ম্যাক্সিমাম স্যালারি, কোম্পানি চায় কম স্যালারি দিতে বেশি প্রফিট করতে, কারণ আপনারা যদি বেতন বেশি দেয় তাহলে তো প্রফিট কম হবে। সেই জন্য আর্গুমেন্টের ক্ষেত্রে বলবেন যে ম্যানেজারের রোলের সাথে তো যেহেতু কনফ্লিক্টিং, কারণ ম্যানেজারের তো একটা পার্সোনাল ইন্টারেস্ট আছে, হ্যাঁ, সেখানে সে এটাকে রিজনেবলি ম্যানেজ করবে কিনা। 2 নম্বর হচ্ছে যে আপনি চাইলেই প্রফিট ম্যাক্সিমাইজেশন করতে পারবেন না, কারণ আপনি যেই মার্কেটে আছেন সেই মার্কেট প্রেসারটা কতটুকু আপনাকে দেখতে হবে, মার্কেট কি কম্পিটিটিভ কিনা। কম্পিটিটিভ মার্কেট হলে একরকম হবে, মনোপলি মার্কেট হলে একরকম হবে। সুতরাং ল্যাক অফ কম্পিটিটিভ মার্কেট প্রেসারও একটা কনসিডারেবল ফ্যাক্টর যখন আপনি এই ধরনের ডিসিশন নেবেন। মার্কেট কম্পিটিটিভনেস কি এটা আমরা পরের ক্লাসগুলোতে যখন কনসেপ্ট আসবে তখন আরো ডিটেইল ডিসকাশন করব। তো সেই জন্য যেটা বেস্ট ওয়ে অফ সাজেশন হচ্ছে যে আপনি প্রফিট স্যাটিসফাইসিং করবেন। প্রফিট স্যাটিসফাইসিং কি? প্রফিট স্যাটিসফাইসিং মানে হলো decision might be taken by managers with the managerial objective in mind rather than the aim of wealth maximization. Sentenceটা কি? Decision might be taken by managers with managerial objective in mind rather than aim of wealth maximization. মানে আপনি যখন কোম্পানিতে কাজ করছেন তখন আপনার মাইন্ডের ভিতরে ম্যানেজারিয়াল অবজেক্টিভ যেটা দেয়া আছে সেটাকে অ্যাচিভ করার টার্গেটে থাকবেন। আপনি যদি শুধু প্রফিট ম্যাক্সিমাইজেশনের দিকে দৌড়ান তাহলে অর্গানাইজেশনের ভালনারেবিলিটি অনেক বেড়ে যাবে। সেই জন্য বলছে যে আপনি মাইন্ডের দিক থেকে আপনাকে ম্যানেজারিয়াল অবজেক্টিভিটিতে থাকতে হবে। প্রত্যেকটা পজিশনিং এর একটা অবজেক্টিভ আছে, সেই অবজেক্টিভটা অ্যাচিভ করার জন্য আপনাকে কাজ করতে হবে, রাদার রান বিহাইন্ড দ্য ওয়েলথ ম্যাক্সিমাইজেশন কনসেপ্ট। তাহলে আপনি খুব সাইলো কনসেপ্টে চলে যাবেন। সেকেন্ডলি হচ্ছে রেভিনিউ ম্যাক্সিমাইজেশন। রেভিনিউ ম্যাক্সিমাইজেশন জানেন যে আপনি যদি ইকোনমিজ অফ স্কেলে রেভিনিউ আর্ন করেন বা প্রোডাকশন করেন তাহলে কস্ট যেহেতু কমে আসে পার ইউনিট কস্ট, তখন প্রফিট অটোমেটিক্যালি ম্যাক্সিমাইজ হয়। সেই জন্য বলছে আপনি ওই কনসেপ্ট প্রফিট ম্যাক্সিমাইজেশনের দিকে না ঘুরে আপনি যদি রেভিনিউ ম্যাক্সিমাইজেশন কনসেপ্টের দিকে চিন্তা করেন তাহলে এটা আরো মোর লজিক্যাল এবং প্রোডাক্টিভ হবে। হ্যাঁ, এর বাইরে আপনি মাল্টিপল অবজেক্টিভ একটা বিজনেসে থাকতে পারে। যদি শুধু প্রফিট ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হয় তাহলে ওই অবজেক্টিভের জায়গাগুলো থাকে না। তো মাল্টিপল অবজেক্টিভ গুলো কি থাকে? ওই যে আমরা আগের
বিজনেস অবজেক্টিভের ভিতরে আমরা দুইটা অবজেক্টিভ দেখছিলাম, একটা হচ্ছে প্রাইমারি অবজেক্টিভ, একটা হচ্ছে সেকেন্ডারি অবজেক্টিভ। প্রাইমারি অবজেক্টিভটা আপনার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন কিংবা প্রফিট ম্যাক্সিমাইজেশন, কিন্তু যখন মানুষ একটা বিজনেস স্টার্ট করার পরে যখন একটা পজিশনিং ক্রিয়েট হয়, একটা এস্টাবলিশমেন্ট হয়, তখন কোম্পানির শুধু প্রফিট ম্যাক্সিমাইজেশন অবজেক্টিভ থাকে না, তখন কোম্পানির প্রেস্টিজ নিয়ে চিন্তা করে। তখন সে কোম্পানির মার্কেট শেয়ার কত মার্কেটে, সে মার্কেটের লিডার কিনা, সে টেকনোলজিক্যালি কতটা অ্যাডভান্সমেন্ট, তার সাস্টেনেবিলিটি কতটুকু আছে, তার মার্কেট ইনোভেশন কতটুকু আছে, হ্যাঁ, তারপরে তার সোশ্যাল রেসপন্সিবিলিটির জায়গা চলে আসে। সুতরাং এই অবজেক্টিভ গুলিও আপনাকে চিন্তা করতে হবে যখন আপনি একটা বিজনেস চালাবেন। শুধুমাত্র প্রফিট ম্যাক্সিমাইজ করলে হবে না, আপনাকে এই অবজেক্টিভ গুলি তখন টাইম আপনাকে তখন বাউন্ড করবে এই সমস্ত অবজেক্টিভ গুলো মিট করার জন্য। তো আলটিমেটলি গিয়ে তখন হয়তো ওই প্রফিট ম্যাক্সিমাইজেশন অবজেক্টিভটা ওইভাবে থাকে না, তখনই চলে আসে প্রফিট স্যাটিসফাইসিং থিওরি, যেখানে আপনি আদার প্যারামিটার গুলি কম্পারিজন করে আপনি কি করবেন, কোম্পানির প্রফিটকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করবেন। এই কনসেপ্টটা আমরা একটু ডিসকাস করি, যদি কেউ না বুঝে থাকেন তাহলে আমরা আরেকটু সময় দিই, কারণ এগুলো খুব ক্রিটিক্যাল কনসেপ্ট, এগুলো না বুঝলে আপনার সামনে প্রবলেম হবে। এই কনসেপ্টটাকে আপনাকে টোটালি অ্যালাইন করতে হবে হচ্ছে বিজনেস অবজেক্টিভিটির সাথে। বিজনেস অবজেক্টিভ দুইটা, একটা হলো প্রফিট ম্যাক্সিমাইজেশন আর একটা হচ্ছে সেকেন্ডারি অবজেক্টিভ। প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন, সেকেন্ডারি অবজেক্টিভে আমরা বলছিলাম মার্কেট শেয়ারিং, তারপরে আপনার বলছিলাম যে আরো কি কি জানি বলছিলাম, টেকনোলজি, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, এমপ্লয়ি প্রোডাক্ট ম্যানেজমেন্ট। ডেভেলপমেন্ট, এমপ্লয়ি ম্যানেজমেন্ট, এই জায়গাগুলিও তো একটা স্যাটিসফাইসিং এর ইস্যু আছে না, হয়তো আপনার কর্পোরেট হাউসে তো লোকজন কাজ করবে না, তাই না? কারণ কোম্পানি যখন বড় হয়, আমি যেরকম আপনাদের একটা উদাহরণ দিলাম, সেরকম মানুষের একটা ডিমান্ডের পরে আরেকটা ডিমান্ড তৈরি হয়। তো আপনার টাকা তো মানুষের সবসময় নিড থাকবে না, তখন গিয়ে দেখা যাবে যে আমি মার্কেট আরো বড় হতে চাই। এই যে কংগ্লোমারেট ইন্ডাস্ট্রি কিভাবে হয়, একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানি, 5টা 7টা কোম্পানি বড় হয়ে যায়, তা মার্কেট প্রপোজিশন বাড়ায়, সে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আসে, তার একটা রেপুটেশন ক্রিয়েট হয়, তখন সেই এক বিজনেসের টাকা আরেক বিজনেসে ইনভেস্ট করে, প্রফিট তো এখান থেকে নেয় না। তাহলে এই যে প্রফিট ম্যাক্সিমাইজেশন ইজ অনলি দ্য প্রাইমারি অবজেক্টিভ, এই কথাটা তো সবসময় সত্য না, তাই না? এই আর্গুমেন্টটাই এখানে আপনাকে দিতে হবে। তাহলে এই আর্গুমেন্টটা কিভাবে দিবেন, শুরুতে বলবেন, পক্ষে বলবেন। তাহলে পক্ষে দুইটা জিনিস বললাম, যে আপনি ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করেন বাট ইন টার্মস অফ অ্যাকসেপ্টেবল রিস্ক লেভেল। 2 নম্বরে আপনি বলেন যে ম্যানেজারিয়াল কন্ট্রোল থাকলে ওনারের কাছে আপনি রিজনেবলি ডিসিশন নেবেন। তাহলে এটার এগেইনস্টে কিছু আর্গুমেন্ট দিবেন। আর্গুমেন্টের চ্যালেঞ্জটা কি, কোম্পানি owns by shareholder, maximization assumption would be close to, but manager will not necessarily make action that they will maximize shareholder wealth because they have no personal interest and lack of competitive pressure in the market. এই জায়গাগুলিকে মাথায় রাখবেন, মাথায় রাখলে তাহলে আপনি আর্গুমেন্টটা দিয়ে লিখে দিতে পারবেন। আর বাইরে মাল্টিপল অবজেক্টিভ যেটা বললাম, সেটা বেসিক্যালি সেকেন্ডারি অবজেক্টিভ কি প্রেফার করে। এরকম আর্গুমেন্টের ভিতরে থেকে আপনি জায়গাটাকে লিখে নেবেন। হ্যাঁ, তারপরে আমরা যেটা আসি বিজনেস অবজেক্টিভিটিতে, আমরা বলি স্মার্ট হইতে হবে বিজনেস অবজেক্টিভ, তাই না? অবজেক্টিভ, হ্যাঁ, আগের কোশ্চেনটা যদি একটু মানে শর্টলি একটু রিপিট করতেন বেটার হইতো, মানে যেটা বলছি সেটা হচ্ছে যে ইজ ওয়েলথ ম্যাক্সিমাইজেশন ইজ অলওয়েজ বি দ্য প্রাইমারি অবজেক্টিভ। আমরা তো প্রফিট করার জন্যই বিজনেস করি, এটা সত্য। সুতরাং অবজেক্টিভ প্রফিট ম্যাক্সিমাইজেশন, সুতরাং অনলি প্রফিট ম্যাক্সিমাইজেশন তো একটা কোম্পানির অবজেক্টিভ হইতে পারে না, তাই না? এটা তো আমরা ডাইরেক্ট বলতে পারি না, সেই জন্য আমরা অ্যান্সারটা করব আর্গুমেন্টের মাধ্যমে, পক্ষে বিপক্ষে দুটো আমরা ব্যাখ্যা করব। পক্ষে বলার জন্য আমরা বলছি যে প্রফিট ম্যাক্সিমাইজেশন করব, বাট রিস্কটা যেন অ্যাকসেপ্টেবল লেভেলে থাকে, কারণ প্রত্যেকটা বিজনেসেরই তো কিছু রিস্ক থাকে, সেটা আমরা রিস্কের চ্যাপ্টারে যখন যাব তখন আমরা রিস্ক নিয়ে ডিটেইলস আলাপ করব। 2 নম্বরে আমরা বলছি যে বিজনেসের ওনারের যেহেতু ফুল কন্ট্রোল থাকে, সুতরাং অ্যাজাম্পশনটা ওনারের এরকম একটা অ্যাজাম্পশন আমরা ধরে নিব যে ওনার রিজনেবলি ডিসিশন নেবে। রিজনেবলি যখন ডিসিশন নেবে তখন অনেকগুলো ফ্যাক্টর চিন্তা করে সে ডিসিশন নেবে। এটার আর্গুমেন্টে আমরা 2-4টা কথা বলবো, যেমন প্রফিট স্যাটিসফাইসিং এর থিওরি হইতে পারে, হ্যাঁ, ম্যানেজার সবসময় কোম্পানি ইন্টারেস্টের জন্য কাজ করবে না, যেহেতু তার পার্সোনাল ইন্টারেস্ট থাকতে পারে, নাও থাকতে পারে, আবার মার্কেট কম্পিটিটিভনেস এর প্রেসার থাকতে পারে, সেক্ষেত্রে তো অনেক সময় লসেও প্রোডাক্ট বিক্রি করা লাগতে পারে যদি মার্কেট কম্পিটিটিভ হয়। এর বাইরেও আরো কনসেপ্ট থাকতে পারে, প্রফিট স্যাটিসফাইসিং এর থিওরি থাকতে পারে, হ্যাঁ, প্রফিট স্যাটিসফাইসিং করতে পারে, রাদার ম্যাক্সিমাইজেশন, তাহলে রিজনেবলি প্রফিট করা মানে হচ্ছে প্রফিট স্যাটিসফাইসিং থিওরি।
তারপরে হচ্ছে আপনার রেভিনিউ ম্যাক্সিমাইজেশনের মাধ্যমেও আপনি ইয়া করতে পারেন। এর বাইরে আমরা বলি মাল্টিপল অবজেক্টিভ। মাল্টিপল অবজেক্টিভ গুলো কি? এগুলো হচ্ছে ওই যে বিজনেসের সেকেন্ডারি অবজেক্টিভ যেগুলো থাকে। কোম্পানি শুরুর দিকে হয়তো প্রফিট ড্রিভেন মাইন্ডসেট থাকে, বাট আপনার প্রফিট যখন হওয়া শুরু করে তখন কোম্পানি চিন্তা করে মার্কেটে আমার শেয়ার কত, মার্কেটে আমি কি, আমার প্রোডাক্ট কয়টা, আমি সাস্টেনেবল কিনা, আমার সোশ্যাল রেসপন্সিবিলিটি মেনটেন হয় কিনা, হ্যাঁ, তারপরে আপনার প্রোডাক্টিভিটি লেভেলটা কতটুকু, কর্পোরেটের ব্র্যান্ড ইমেজটা কতটুকু, হ্যাঁ, ওয়ার্কার পারফরমেন্স অ্যাটিটিউডের জায়গা কি, এরকম এগুলোতে মানুষ তখন চিন্তা করে। চিন্তা করলে তখন এই সমস্ত জিনিসগুলো মানুষের একটা অবজেক্টিভ হয়ে দাঁড়ায়, যেগুলোকে আমরা সেকেন্ডারি অবজেক্টিভ হিসেবে বলে থাকি। হ্যাঁ, বুঝতে পেরেছেন? জি স্যার। বিজনেস অবজেক্টিভ আমরা যেটা বলছি, বিজনেস অবজেক্টিভের ক্ষেত্রে আমরা বলি স্মার্ট হইতে হবে বিজনেস অবজেক্টিভটা। যখন আপনি একটা বিজনেস অবজেক্টিভ সেট করবেন তখন বিজনেস অবজেক্টিভটা স্পেসিফিক হইতে হবে। এটা পরীক্ষা প্রায় সময়ই আসে, হোয়াট ডাজ ইট মিন বিজনেস অবজেক্টিভ। তখন আপনি যদি বলেন বিজনেস অবজেক্টিভটা স্মার্ট হবে, স্মার্ট এর এস স্ট্যান্ড ফর স্পেসিফিক। একটা অবজেক্টিভ আপনি যখন সেট করবেন তখন এই অবজেক্টিভটা স্পেসিফিক হইতে হবে, নির্দিষ্ট হইতে হবে, ওপেন এন্ডেড অবজেক্টিভ হইতে পারবে না। এই জন্য এটা, যেমন আমি আপনাদেরকে যেটা বলছি যে আপনারা সিএ পড়াশোনা করেন, তাহলে আপনি সিএ পাস করবেন, এটা হচ্ছে আপনার অবজেক্টিভ, তাই না? তাহলে এই যে আপনি পাস করবেন, আপনার এই পাস করার একটা স্পেসিফিক অবজেক্টিভ আছে, এবং এটা মিজারেবল হইতে হবে, মানে এটা কোয়ান্টিফায়েবল হইতে হবে, এটাকে মিজার করার প্যারামিটার থাকতে হবে। এটা এম ফর স্ট্যান্ড ফর মিজারেবল, এটা তো আপনারা জানেন। আর এ স্ট্যান্ড ফর অ্যাটেইনেবল, মানে আপনি এটা এমন অবজেক্টিভ নেবেন না যেটা আসলে অ্যাচিভ করা যায় না। এখন আপনি যদি বলেন যে আমি এখানে বৈশা মঙ্গল গ্রহে যাব, তাহলে তো এটা অ্যাটেইনেবল না, তাই না? মঙ্গল গ্রহে যেতে হলে তো আপনাকে নাসায় যেতে হবে, নাসায় গিয়ে তারপরে যাইতে হবে। সেই জন্য আপনি অবজেক্টিভটা এমন ভাবে সেট করবেন যেন এটা অ্যাটেইনেবল হয়। আর হচ্ছে রেলেভেন্ট, আর স্ট্যান্ড ফর রেলেভেন্ট। রেলেভেন্ট মানে হচ্ছে আপনার অবজেক্টিভের সাথে আপনার অ্যাক্টিভিটি যেন অ্যালাইনড হয়, তাহলে এটা রিলেভেন্ট। এবং একটা টাইম প্রেসার থাকতে হবে, টাইম বাউন্ড থাকতে হবে। ওপেন টাইমের জন্য অবজেক্টিভ হয় না কখনো। আমি 6 মাসের ভিতরে এটা করব, আমি সিএ পাস 4 বছরের ভিতরে শেষ করব, যেভাবেই হোক, তাহলে আপনাকে এটা একটা প্ল্যান আসতে হবে, এরকম একটা টাইম প্রেসার থাকতে হবে। হ্যাঁ, তখনই এটা অ্যাচিভেবল হবে, স্পেসিফিক হবে, অ্যাটেইনেবল হবে, রিলেভেন্ট হবে, টাইম বাউন্ড হবে এবং মিজারেবল হবে। এই জন্য বলে বিজনেস অবজেক্টিভ শুড বি স্মার্ট। হ্যাঁ, ক্লিয়ার তো না? এই থিওরিটা খুব ইম্পর্টেন্ট একটা থিওরি, পরীক্ষা প্রায়ই আসে। হোয়াট ইজ কনস্ট্যান্ট থিওরি? হ্যাঁ, থিওরিটা দিয়েছেন সিমন। আমি থিওরিটা একটু পড়ি, তারপর আপনাদের বুঝাই বলি। Some business areas decisions are taken without reference to the wealth objective at all. This is not because they are ignoring profit, but because profit is not the most important constraint in their business. This is perhaps most clearly in areas where ethical constraint applies, such as staff relation, environment protection. It may also be seen in the need to satisfy customer with quality product and service, which may lower profitability. ওই যে আগে একটা কনসেপ্ট নিয়ে আসলেন না, is wealth maximization is only the primary objective of the organization. Is wealth maximization is always be the primary objective of a business, বললেন না? জি স্যার। এই যে কনসেপ্টটা, এটার উল্টাটাই হচ্ছে কনস্ট্যান্ট থিওরি। কনস্ট্যান্ট থিওরি বলে some business areas decision are taken without reference to the wealth objective at all. কিছু কিছু বিজনেস ডিসিশন আছে যেগুলি নেওয়া হয়, সেগুলোর সাথে ওয়েলথ কিংবা প্রফিট ম্যাক্সিমাইজেশনের কোনো সম্পর্ক থাকে না। বুঝতে পেরেছেন? জি স্যার। This is not because they are ignoring profit. তাহলে যে সমস্ত বিজনেস গুলো এই ডিসিশন নেয়, যে কোনো বিজনেস ডিসিশন নেয় যেটা ওয়েলথের সাথে কিংবা প্রফিটের সাথে সম্পর্ক না, এর অর্থ কি এই যে তারা প্রফিট ইগনোর করছে? না স্যার। এটাই কনস্ট্যান্ট থিওরি। বাট বিকজ প্রফিট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনস্ট্রেন্ট ইন দেয়ার বিজনেস, this is perhaps seen most clearly in areas যারা এথিক্যালি বিজনেস করে, যেখানে এথিক্স অ্যাপ্লাই করতে হয়, সেখানে প্রফিট
খুব ইম্পর্টেন্ট কনস্ট্যান্ট, সেখানে প্রফিটই একমাত্র মুখ্য বিষয় না। এটাকে আমরা কি বলি? বিজনেস এথিক্স বলি। এটাকে আমরা কি বলি? বিজনেস এথিক্স বলি। যেমন ধরেন আমি যদি আপনাদেরকে বলি, যেমন একটা কোম্পানি যখন বাংলাদেশে ব্যবসা করে, ধরেন তার প্রোডাকশন হাউসে কার্বন এমিশন হয়। কার্বন এমিশন হলে কি হয়? এনভায়রনমেন্ট আমাদের নষ্ট হয়ে যায়, তাই না? জি স্যার। সে দেখবেন এই এনভায়রনমেন্ট প্রোটেকশনের জন্য মিলিয়ন ডলার ইনভেস্ট করে না? জি তাহলে তার প্রফিট কমে যাচ্ছে না? জি তাহলে সে জি স্যার। ব্যবসা করবে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি প্রোডাকশন প্ল্যান্ট দিয়ে। শুনেন না বাংলাদেশে ইকো প্ল্যান্ট? তাহলে তারা এথিক্যাল, তারা সোশ্যালি রেসপন্সিবল, যে আমার প্রোডাকশন হাউস দ্বারা আমি পৃথিবীকে ডেস্ট্রয় করতে পারি না। তারা বিজনেস এথিক্স অ্যাপ্লাই করে, যে আমি প্রোডাকশন করব বাট আমি এনভায়রনমেন্টকে হ্যাজার্ড করব না, নষ্ট করব না। এই এথিক্যাল কনস্ট্রেইনটা যখন বিজনেসে অ্যাপ্লাই হয় তখনই প্রফিট একটা ইম্পর্টেন্ট কনস্ট্রেন্ট হয়ে দাঁড়ায়। এই কনসেপ্টটা কি বলে? কনস্ট্রেইন্ট থিওরি। যেমন ধরেন আপনি একজন স্টাফ কোম্পানিতে চাকরি করে, তার জন্য কোম্পানি হেলথ ইন্স্যুরেন্স করে না? করে। তাহলে হেলথ ইন্স্যুরেন্স জন্য প্রিমিয়াম দিতে হয় না? তাহলে কোম্পানির খরচ বেড়ে যাচ্ছে না? তাহলে কেন কোম্পানি করবে এটা? কারণ সে মনে করতেছে যে তার এই এমপ্লয়িটা কোম্পানির জন্য একটা রিসোর্স, তার সোশ্যাল সিকিউরিটি এনশিওর করা তার দায়িত্ব, এটা তার বিজনেস এথিক্স। যেহেতু সে আপনার এখানে কাজ করে, সেই জন্য সে অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স করে, মেডিকেল ইন্স্যুরেন্স করে আপনার জন্য। এইটাই একটা বিজনেস এথিক্স। সে প্রফিট করবে বাট এথিক্যাল কনস্ট্রেন্ট অ্যাপ্লাইজ আর দেয়ার, সোশ্যালি রেসপন্সিবল সে। এই কনসেপ্টের কারণেই এটাকে বলে কনস্ট্রেন্ট থিওরি। বুঝতে পেরেছেন? জি স্যার। না বুঝলে বলেন। স্যার আরেকবার বলেন। এটাকে আমরা বলি কনস্ট্যান্ট থিওরি। কনস্ট্যান্ট থিওরি হচ্ছে আপনার কিছু কিছু বিজনেস ডিসিশনস নেওয়া হয় যেগুলোর সাথে ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের কোনো সম্পর্ক, রিলেশন নাই। কেন নাই? কারণ তারা বিজনেস এথিক্স অ্যাপ্লাই করে। বিজনেস এথিক্স কিরকম? যেমন ধরেন আমি প্রফিট ম্যাক্সিমাইজ করব বাট এথিক্যালি সাউন্ড হতে হবে। যেমন আমি প্রোডাকশন করব, এনভায়রনমেন্টকে ডেস্ট্রয় করা যাবে না। আমি আমার স্টাফের সিকিউরিটি এনশিওর করব। আমি কাস্টমারকে কোয়ালিটি প্রোডাক্ট দিব, খারাপ প্রোডাক্ট দিয়ে কাস্টমারের কাছ থেকে প্রফিট করব না। এগুলা কি বিজনেস এথিক্স না? জি স্যার। এই বিজনেস এথিক্স যখন ব্যবসায় ইম্পোজ হয় বা কেউ বিজনেস এথিক্স এর সাথে বিজনেস করতে চায়, তখন প্রফিট একটা ইম্পর্টেন্ট কনস্ট্যান্ট হয়ে দাঁড়ায়। তখন শুধু প্রফিটটাই ম্যাক্সিমাম থাকে না, আমি প্রফিট করব বাট এথিক্স মেনটেন করে করব। কাস্টমারের সিকিউরিটি দিব, কাস্টমারের কোয়ালিটি প্রোডাক্ট দিব, এমপ্লয়ির সেফটি এনশিওর করব, এনভায়রনমেন্টকে প্রোটেকশন রাখবো। এই যে কনসেপ্ট গুলো, এগুলো বিজনেস এথিক্স যখন প্রফিটের সাথে চিন্তা করা হয়, এই জন্য এটাকে বলা হয় কনস্ট্রেইন্ট থিওরি। প্রফিট বিকাম ইম্পর্টেন্ট কনস্ট্রেন্ট ইন দেয়ার বিজনেস। শুধুমাত্র প্রফিটই তখন অবজেক্টিভ থাকে না। এই এতটুকু লিখে দিলেই হবে। সাম বিজনেস এরিয়াস ডিসিশনস আর টেকেন উইদাউট রেফারেন্স টু দ্য ওয়েলথ অবজেক্টিভ এট অল। দিস ইজ নট বিকজ দে আর ইগনোরিং প্রফিট, তারা প্রফিট ইগনোর করছে না, but because profit is the most constraint in their business. This is perhaps seen most clearly in the areas where ethical constraint applied. তুমি প্রফিট করবা বাট তোমাকে বিজনেস এথিক্স মেইনটেইন করতে হবে, কারণ সোশ্যাল কস্ট অনেক বেশি ওগুলার, যদি তুমি বিজনেস এথিক্স কমপ্লাই না করো। এই জন্য এটাকে বলা হয় কনস্ট্রেইন্ট থিওরি। কনস্ট্রেইন্ট টু হোয়াট? কনস্ট্রেইন্ট টু ম্যাক্সিমাইজেশন প্রফিট, ম্যাক্সিমাইজেশন ওয়েলথ। এই ওয়েলথ ম্যাক্সিমাইজেশন কনসেপ্টের সাথে যখন এথিক্স অ্যাপ্লাই করে তখনই এটা হয়ে যায় কনস্ট্রেইন্ট থিওরি। কি বলছি বুঝতে পেরেছেন? জি স্যার। ভেরি গুড, ভেরি গুড, গুড স্টুডেন্ট আমার। এটা আপনারা খুব ভালো জানেন, মিশন, ভিশন, গোল, স্ট্যান্ডার্ড, তাই না? স্যার কিছুটা। স্যার আপনি একটু বলে দেন। স্যার কিছুটা। মিশন, মিশন ইজ সামথিং যেটা
প্রিন্সিপাল। মিশন ইজ কি? প্রিন্সিপাল। প্রিন্সিপাল। এই প্রথমে সুরেলা কণ্ঠে প্রিন্সিপাল বললো কি? নাম কি? এক্সামের ডেট। হ্যাঁ, জোরে জোরে, ভয় পান নাকি? বলেন ভাই, সময় নষ্ট হচ্ছে। রিজন আছে তো, জিজ্ঞেস করার কিছু নাই। বলেন, নাম বলেন। নাম বলতে চাচ্ছেন না? এনিওয়ে, মিশন ইজ সামথিং যেটাকে আমরা বলছি যে প্রিন্সিপাল। প্রিন্সিপাল ইজ সামথিং ইউর ভ্যালুস। প্রিন্সিপাল ইজ সামথিং ইউর ভ্যালুস। ভ্যালুসটা হচ্ছে মিশন। একটা কোম্পানি যখন প্রতিষ্ঠিত হয় তখন কোম্পানিটার কিছু ভ্যালুস থাকে। কোম্পানির কি থাকে? কিছু ভ্যালুস থাকে। এই কোম্পানিটা কেন এক্সিস্ট করে, এই কোম্পানি কি কেয়ার করে, এই ধরনের একটা স্টেটমেন্ট দেখবেন কোম্পানির সাইনবোর্ডের মতো টানানো থাকে, তাই না? এটা হচ্ছে মিশন স্টেটমেন্ট। এটা একটা মানে লং সময়ের কমিটমেন্ট কোম্পানির। তো এই জন্য এটাকে একটা মিশন স্টেটমেন্ট বলা হয়, যেটা কোম্পানির ভ্যালুস। সেই জন্য মিশন স্টেটমেন্ট বলে ওভারঅল দ্য মেইন ডিরেকশন অফ বিজনেস ইজ সেট বাই ইটস মিশন। কোম্পানিটা কেন এক্সিস্ট করে এবং এই কোম্পানি কি জিনিসকে ভ্যালু করে। এটা একটা রিটেন ডিক্লারেশন অ্যান্ড অর্গানাইজেশন কোর পারপাস অ্যান্ড ফোকাস দ্যাট নরমালি রিমেইন আনচেঞ্জড ওভার টাইম। এটা কখনো চেঞ্জ হয় না, তাই না? প্রপারলি ক্রাফটেড মিশন স্টেটমেন্ট, যেখানে পয়েন্টগুলি থাকে, সার্ভ অ্যাজ ফিল্টার টু সেপারেট হোয়াট ইজ ইম্পর্টেন্ট ফ্রম অ্যান্ড হোয়াট ইজ নট। মানে তারা ওই যে কোন জিনিসটাকে ভ্যালু করে। ক্লিয়ারলি স্টেট which market will be served and how, তাদের পারপাস বলা থাকে, and communicate a sense of intended direction to the entire organization. একটা জেনারেলিজেশন। তো মিশন স্টেটমেন্টে নরমালি যেগুলো থাকে, যে এলিমেন্ট গুলো থাকে, পারপাস থাকে, স্ট্র্যাটেজি থাকে, পলিসি থাকে এন্ড ভ্যালুস থাকে। কি কি থাকে? এলিমেন্টস অফ মিশন, দেখুন পরীক্ষায় আসে মাঝে মধ্যে। হোয়াট আর দ্য এলিমেন্টস অফ মিশন? পারপাস, স্ট্র্যাটেজি, পলিসিস এন্ড ভ্যালুস। হ্যাঁ, বুঝতে পেরেছেন মিশন? আচ্ছা, এটার সাথে আমি রিলেট করে যদি আপনাদেরকে বলি ভিশন, তাই না? ভিশন 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 আমরা বলি না যে লোকটা খুব ভিশনারি, বলি না? বা এই মেয়েটা খুব ভিশনারি, বলি না? জি স্যার। ভিশনারি মানে কি? ভিশনারি মানে হচ্ছে আপনি নেক্সট 2-3 ইয়ার্স 4 ইয়ার্স এর ভিতরে আপনি কি ভিশন আপনার সামনে আছে, আপনার টার্গেটটা কি? যেমন ধরেন আপনি এই যে একজনে বললো যে 2 পেপার করে ফর্ম ফিল আপ করবেন, তার মানে আপনার 4.5 বছর লাগবে 2 পেপার করে ফর্ম ফিল আপ করে, শুধু সবগুলো ফর্ম ফিল আপ করে পরীক্ষার হলে যাইতি। তাহলে উনি তো খুব ভিশনারি, তাই না? জি স্যার। হ্যাঁ, জি স্যার, কে বললেন? আরে ভাই, নাম বলেন না, না কি সমস্যা কি? ইন্টারেক্ট করলে তো আপনার লাভ বেশি, আপনার ভুলটা আমি তো ধরাতে পারবো, তাই না? ডিসকাশন করতে পারি আপনার সাথে। নাম বলে জি স্যার বলে চুপ করে থাকলে কেমন হবে? আমার তো লজিকটা বুঝতে হবে। আপনার একটা পয়েন্টের এগেইনস্ট আপনি যখন একটা আর্গুমেন্ট দিবেন, আপনার আর্গুমেন্টের জাস্টিফিকেশনটা আমার বুঝতে হবে। এই যে ধরেন 4.5 বছরে আপনি 2 পেপার করে ফর্ম ফিল আপ করে পরীক্ষার হলে গিয়ে সবগুলি সাবজেক্টে অ্যাপিয়ার করবেন, someone from you are agreeing with that statement that he is visionary. তো মানে আপনাদের কাছে কি আসলে মনে হয় যে এরকম একটা কনসেপ্ট ভিশনারি হতে পারে? নো স্যার। নো স্যার। কেন হতে পারে না? quite lengthy process, that's why. কোয়াইট লেন্দি প্রসেস। তার মানে এখানে আসলে ভিশনারি হওয়ার কিছু নাই, এটা হলো ভেরি বেসিক, তাই না? ইয়েস স্যার। বেসিকের থেকে অনেক কম, তাই না? Visionary is something if some of you set your target to be a qualified member within next 2 and 3 years, তাই না? ইয়েস স্যার। তাহলে এটা হইতে পারে ভিশনারি, যে আমি 3 বছরের ভিতরে শেষ করব, মানে আমার এরকম, আমার এটা হইতেই হবে। আমাকে 4 বছরের ভিতরে এই জায়গায় যাইতে হবে। হ্যাঁ, 4 বছরের ভিতরে এই জায়গায় যাইতে হবে, 5 বছরের ভিতরে এই পজিশনে উঠতে হবে। দিস ইজ হোয়াট কল সামথিং ভিশন। ভিশনারি হচ্ছে একটা
টাইম পিরিয়ডের ভিতরে আপনার একটা টার্গেট থাকবে এবং সেটার এগেইনস্টে আপনার একটা অ্যাকশন প্ল্যান ডেভেলপ করা থাকবে। এই জিনিসকে আমরা বলি ভিশনারি। হ্যাঁ, তো সেই জন্য আপনি ভিশন দেখবেন a aspirational description of what an organization would like to achieve or accomplish in the mid-term or long-term future. হ্যাঁ, একটা টাইম প্রেসার থাকবে, টাইম প্রেসারের ভিতরে আপনি একটা অ্যাসপিরেশন থাকবে, আপনার কি থাকবে, একটা অ্যাসপিরেশন থাকবে, an aspirational description of what an organization would like to achieve or accomplish in the mid-term or long-term future. টাইমের ভিতরে আপনি একটা জিনিসকে অ্যাচিভ করতে চাবেন, তখনই আপনি কি হবেন, visionary হবেন। হ্যাঁ, and it is intended to serve as a clear guide for choosing the current and future course, এবং এটার জন্য আপনি অ্যাকশন পারফর্ম করবেন। হ্যাঁ, দ্যাটস হোয়াট উই এক্সপেক্ট অ্যাজ এ ভিশনারি পারসন। তাহলে আমি যদি আপনাকে একটু পিক্টোরিয়াল চার্টে আপনাদেরকে কনসেপ্টটা বুঝিয়ে বলি, মিশন স্টেটমেন্ট যেটা আমি আপনাকে বলছি, হু উই আর এন্ড হোয়াট উই ভ্যালু, বলেছিলাম না? Yes, sir. Mission statement is something what we want to become, within what timeline. That is something called vision statement. Aspirational description যেটাকে আমরা বলি যে within the defined time frame what you want to achieve within the time is very much important, and you need to develop your action plan to meet the target. Only that time you will be a visionary person. And action and your target should be aligned with each other. That's what we expect. এটাই হচ্ছে মিশন এবং ভিশন স্টেটমেন্টের ভিতরে বেসিক ডিফারেন্স। মিশন is a completely descriptive statement and vision is an aspirational statement with time bound specific objective. এবং how you want to achieve that vision statement would be your strategy. হ্যাঁ, আপনি কিভাবে ভিশনটা অ্যাচিভ করবেন, এটাই হবে আপনার কি strategy. And goals and objective is very much clear how we gauge our degree of success. যেটা একটা গোল এন্ড অবজেক্টিভ আপনার থাকবে, এটা ভেরি মাচ আন্ডারস্ট্যান্ডেবল। সুতরাং মিশন, ভিশন, স্ট্র্যাটেজি, গোল বুঝতে কারো কোনো প্রবলেম আছে? একটু ইজি করে বোঝানোর টেকনিক আমার কাছে নাই। ইফ ইউ হ্যাভ ইভেন কনফিউশন দেন উই ক্যান ডিসকাস ফার্দার। Can you proceed it or we? আর গোলটা একবার বললে ভালো হয়, মিশন আর গোল। মিশনটা হচ্ছে ভাই আমি আপনাকে যেটা বললাম, যেটা একটা রিটেন স্টেটমেন্ট, আপনি কে, হু ইউ আর এন্ড হোয়াট ইউ ভ্যালু। যেমন ধরেন আপনি যদি বলি যে আপনার মিশন কি, ধরেন আপনার মিশনটা নিয়ে আমরা স্টাডি করি। আপনার নাম কি ভাই? স্যার ইকবাল হোসেন। ইকবাল হোসেন। আপনার মিশন কি বলেন? আপনার জীবনের আপনি জীবনে কি হতে চান? স্যার যেহেতু এই প্রফেশন আছে স্যার, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ারই তো ইচ্ছা আছে। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইজ নট ইওর মিশন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইজ ইওর ভিশন। Mission is something I want to be a good human. তাই না? আচ্ছা স্যার। I want to be a religious person. I want to involve myself in the social activities. I value what I value. I value I care my family. I value society. I want to be a good contributor in the society. এগুলো হচ্ছে আপনার মিশন। Vision is something you want to become a chartered accountant because you want to establish a position in the market to be a good finance decision maker. এটা হলো আপনার ভিশন স্টেটমেন্ট। আপনি এরকম ভিশন হতে চান। এখন আপনি কিভাবে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবেন, যেহেতু এটা আপনার ভিশন, how you want to become a chartered accountant would be your strategy. আপনি কবে পরীক্ষা দিবেন, কখন কোনটা পরীক্ষা দিবেন, কতদিনের ভিতরে শেষ করবেন, that would be your strategy. এবং এই যে আপনার গোল এন্ড অবজেক্টিভ আপনাকে সেট করতে হবে, কোন সময় আপনি কি অবজেক্টিভ সেট করবেন এবং কি গোল সেট করবেন। আপনি এপ্রিল মাসের পরীক্ষা, আপনি 3টা দিবেন, 4টা দিবেন, 2টা দিবেন, 5টা দিবেন, 6টা দিবেন, আমি পাস করে বেরোবো। It is your goal and objective within this time. So you need to break down your vision statement into the strategy and goals and objective. And mission is the very basic statement. If you want to be a good human, if you have some certain values,
then those you will have to set the vision statement in terms of their mission statement. কারণ আপনি এমন ভিশন সেট করলেন যেটা কন্ট্রাডিক্ট করে আপনার মিশনের সাথে, তাই না? এটা তো হবে না। সুতরাং মিশন গুলি হচ্ছে জেনারেল স্টেটমেন্ট, ভ্যালুজ, আপনি কিসি জিনিসে ভ্যালু করেন, কোন জিনিসকে আপনি কেয়ার করেন, আর আপনি কি, আপনি ইকবাল হোসেন, আপনি এই বংশ থেকে আসছেন, আমি মুসলিম ফ্যামিলি থেকে আসছি, আমার ভ্যালুজ হচ্ছে আমি রিলিজিয়াসলি খুব ডেভোটেড, I want to be a very good human, I care society, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার ভ্যালু। আপনার ভিশন স্টেটমেন্ট হচ্ছে আপনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে চান, আপনার স্ট্র্যাটেজি হবে আপনি কিভাবে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হবেন, এটার জন্য একটা স্ট্র্যাটেজি ফর্মুলেট করা এবং সেই স্ট্র্যাটেজিকে ভেঙে গোলস এবং অবজেক্টিভে নিয়ে আসা, টাইমকে ভেঙে ভেঙে, তখনই আপনি দেখবেন আপনার এটা অ্যাচিভমেন্ট হবে। ইজ ইট ক্লিয়ার নাও? Yes, sir. Very good, very good. So এখানে একটা comparison is there, mission statement and vision statement is there. So I think it is very much clear to you. আপনারা গেলে এটা পড়ে নিলে বুঝে যাবেন। এটা ডিসকাশনের দরকার আছে আর? আমার মনে হয় দরকার নেই, তাই না? এটা আপনারা বুঝবেন এখন দেখলে। এখানে ভাগ করে দিছি আমি about, answer, time, function, change, developing statement, feature. এটা জাস্ট কম্পেয়ার করা, পরীক্ষায় আসে ডিফারেন্স বিটুইন মিশন এন্ড ভিশন স্টেটমেন্ট। Which comes first, mission or vision? Definitely mission statement should be come first, then it will come vision. পরীক্ষায় আপনাদের অনেক সময় আসে how a business performance will be analyzed. সুতরাং এখানে আপনাদের এই ধরনের যে প্রশ্নগুলো আসে, যেগুলো দিয়ে আপনাদের অ্যানসার করতে হবে যে বিজনেস পারফরম্যান্স কিভাবে পারফর্ম ওয়েল, whether the business performed well. Face those questions, you may answer those questions in terms of measuring performance, how to measure the performance of the business. We apply different ratio analysis to measure the business performance. সুতরাং আমি কোন এক ক্লাসে যতগুলো বিজনেস পারফরম্যান্স মেজার করার রেশিওস আছে আমি চেষ্টা করব আপনাদেরকে রেশিওস গুলি দিয়ে দিতে, যেন আপনারা ডেটা থাকলে জাস্ট ফর্মুলাতে বসাইলেই আপনি বিজনেস পারফরম্যান্স বুঝতে পারেন। পরীক্ষায় আসে প্রায় এরকম। সুতরাং মেজারিং বিজনেস পারফরম্যান্স কিভাবে হয়? রেশিও অ্যানালাইসিসের মাধ্যমে করা যায়, তাই না? তারপরে একটা বিজনেস কত ভালো করছে খারাপ করছে এটা প্রফিটেবিলিটি, অ্যাক্টিভিটি এবং প্রোডাক্টিভিটি অ্যানালাইসিসের মাধ্যমে করা যায়। Measuring resources uses effectiveness and efficiency of utilization of resources is very much important. আপনি ওটা দিয়েও বিজনেস পারফর্ম অ্যানালাইসিস করতে পারেন যে how organizational resources are being used over the last few years, যেটাকে আমরা বলি অপটিমাম ইউটিলাইজেশন অফ রিসোর্সেস, যেটা এফেক্টিভনেস এবং এফিসিয়েন্সি লেভেল। Effectiveness হচ্ছে how effectively you use those resources and what are the efficiency level you achieved by using that resources would be a considerable factor when you assess the business performance in the organizations. And most importantly, measuring the critical success factor. Critical success factor we will discuss more in details. It's a descriptive type questions, but understanding the concept is very much important because every business has some critical business success factor, which is the main driving factor of any business house. কারণ প্রত্যেকটা বিজনেসেরই দিয়ে একটা ক্রিটিক্যাল ফ্যাক্টর থাকে যেটা হচ্ছে ওই কোম্পানির সাকসেসের পিছনে রিজন হিসেবে কাজ করে। সো how you can identify those critical success factor and what is the definition of critical success factor, we'll clear this concept to you very soon. And measuring key performance indicator, KPIs, it's a benchmarking tool. এটা অর্গানাইজেশন গুলো বছরের শুরুতে তার স্টাফদেরকে কেপিআই দেয়, কি পারফরমেন্স ইন্ডিকেটর, যেটা দিয়ে তার পারফরমেন্সকে মেজার করা হবে বছরের শেষে সে কি কাজ দেয়া হয়েছিল তাকে, সে কি কাজ করেছে, কত এফিশিয়েন্টলি ম্যানেজ করেছে। এটা হচ্ছে একটা অ্যাপ্রাইজাল প্রসেস ইন দ্য অর্গানাইজেশন which is called KPI। হ্যাঁ, সুতরাং বিজনেস পারফরমেন্সের উপরে এই যে কথাগুলো বললাম এগুলি কিছু শর্ট ডেসক্রিপশনে কিছু বলা আছে সিনারিও বেস, এগুলো আমরা আপনারা পড়ে নিলে বুঝবেন। হ্যাঁ, এটা আমি আলোচনা করছি না। এফেক্টিভনেস এন্ড এফিসিয়েন্সি অ্যানালাইসিস হচ্ছে রিসোর্সেস। তো আপনারা কি রিসোর্স কি জিনিস এটা বুঝেন ভাই বোনেরা? আপনারা রিসোর্স কি জিনিস এটা বুঝেন? মানে কি সম্পদ? রিসোর্সটা হচ্ছে আমরা রিসোর্স মানে হচ্ছে যেমন এমপ্লয়ি অর্গানাইজেশনের জন্য একটা রিসোর্স। হ্যাঁ,
উৎস উৎস স্যার যেটাকে আমি ইউটিলাইজ যে কোনো কিছুর উৎস। আমি বলছি যে রিসোর্স হচ্ছে অর্গানাইজেশনের আপনার যে সমস্ত জিনিস ইউজ করে অর্গানাইজেশন প্রোডাকশন করে, হ্যাঁ জি স্যার। প্রোডাকশন করে। আয়ের এটা উৎস, হিউম্যান স্যার। রিসোর্স হতে পারে, এটা ইকুইপমেন্টও হতে পারে, এটা মানে যে সমস্ত জিনিস ইউজ কোম্পানিতে অ্যাক্টিভিটিস গুলো রান হয় এগুলো সবগুলোই রিসোর্সেস। তো রিসোর্সেস যখন অ্যানালাইসিস হয়, রিসোর্সকে অ্যানালাইসিস করতে হয় দুইটা কারণ, একটা হচ্ছে এফেক্টিভনেস আর একটা হচ্ছে তার এফিসিয়েন্সি। যেমন ধরেন হিউম্যান রিসোর্স নাম শুনেছেন না? জি স্যার। একজন এমপ্লয়ি একটা কোম্পানির জন্য রিসোর্স, ইফ হি ইজ প্রোডাক্টিভ ফর দ্য অর্গানাইজেশন। একটা কোম্পানির মেশিন একটা কোম্পানির জন্য রিসোর্স, আবার ওই মেশিন অন্য কোম্পানির জন্য রিসোর্স নাও হতে পারে। সুতরাং ধরেন আপনার একটা মেশিন আপনার জন্য একটা রিসোর্স, একটা গাড়ি আপনার জন্য একটা রিসোর্স। মানে কোম্পানির যে সমস্ত অ্যাসেট used in the production process or used in the value chain process, সেগুলার এফেক্টিভনেস এন্ড এফিসিয়েন্সি মানে আপনি কত এফেক্টিভলি ইউজ করেছেন এগুলাকে। এফেক্টিভ মানে হচ্ছে যেমন ধরেন আপনাকে যদি আমি উদাহরণ দিয়ে বুঝাই, ধরেন আপনার দিন কত ঘন্টা? 24 আওয়ার্স না? জি তো স্যার। 24 আওয়ার্স। এখন ধরেন আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চান, আপনি how effectively using your day in your study purpose would be considerable. Effectively মানে হচ্ছে যেমন ধরেন 24 ঘন্টার ভিতরে আপনি 2 ঘন্টা পড়ার টেবিলে বসলেন না, তাহলে আপনি সিএ পাস করার জন্য স্টাডির জন্য কি টাইম এফেক্টিভলি ইউজ করলেন? নো স্যার। তাহলে এফেক্টিভটা তো বুঝতে পেরেছেন, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এবার এফিসিয়েন্সিতে আসি। আপনি পড়ার টেবিলে বসলেন 8 ঘন্টা, বাট আপনি যা পড়ার কথা ছিল তা পড়লেন না। পড়ার মাঝখানে আপনি 3 ঘন্টা ফেসবুক আর চ্যাটিং এ সময় দিয়ে কাটাই দিলেন, তাহলে এটা কি এফিশিয়েন্ট ইউজ অফ টাইম হইলো? না স্যার। নো স্যার। তাহলে দেখেন আপনি ইফেক্টিভ ওয়েতে টাইম দিছেন বাট এফিশিয়েন্ট ওয়েতে ইউজ করেন নাই, তার মানে কি আসলে হইলো? নো স্যার। বুঝতে পেরেছেন? জি জি স্যার। স্যার। জি স্যার। That's how we calculate resource effectiveness and efficiency level in the business. হ্যাঁ, বুঝতে পেরেছেন? জি স্যার। ভেরি গুড, ভেরি গুড, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আপনারা। ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর নিয়ে কথা বলেছিলাম একটু আগে। হ্যাঁ, এই কনসেপ্টটা পড়ি আমরা আজকে এই চ্যাপ্টারের ইতি টানবো আর কেপিআইটা নিয়ে একটু ডিসকাশন করলে আই থিংক most of the concept has been touched whatever you have in the past exam. স্যার আপনার ভয়েসটা স্যার ক্লিয়ারলি আসতেছে না সাডেনলি। এখন বুঝতে পারতেছেন? জি স্যার, ইটস ওকে নাও। ওকে, নো প্রবলেম। তো তারপরে আপনারা ফার্স্ট চ্যাপ্টারটা একটু দেখে নেবেন, দেখলে দেখবেন যদি কোনো কনসেপ্ট মিসিং থাকে তাহলে ওগুলো একটু রিক্যাপ করে নেবেন, তাহলে দেখবেন আপনাদের। তো আমি ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টরটা বলি। ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর বলতে ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর ইজ দ্য বিজনেস ফিচার that is particularly valued by group of people. আমি কি বলেছি? ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর ইজ এ বিজনেস প্রোডাক্ট ফিচার that is particularly valued by group of people. তাহলে এটাকে আমি একটা এক্সাম্পল দিই। ধরেন আপনাদের ক্লাসে দুজন ক্যাপ্টেন আছে, একজন হচ্ছে কখনো না কি যেন দেখলাম, আরেকজন শামিম না, নাম বলেন। স্যার মেহরাজ আহসানা ঈশা। ঈশা। আহসানা ঈশা, আরেকজন কি মেহরাজ হোসেন, তাই না? জি জি স্যার। স্যার। আচ্ছা, এই দুইজনই ক্যাপ্টেন ক্লাসে, তাই না? বাট ক্লাসে স্টুডেন্ট আছে 110 জন বা 101 জন। তাহলে এইটা একটা সাকসেস এই দুজনের জন্য যে দে হ্যাভ বিকাম এ গ্রুপ ক্যাপ্টেন অফ দিস ক্লাস, তাই না? অফ দিস সেকশন, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে these two individuals having some special nature of character which attract ICV's academic people to make them group leader for this specific group. Am I right? Yes sir, kind of that. সুতরাং এইখানে মানে কোন একটা ফিচার অন্যদের থেকে আপনাদের ডিফারেন্ট মনে হয়েছে বলেই তো আপনাদেরকে গ্রুপ ক্যাপ্টেন করা হয়েছে। either you have a good communication compared with the others, or you have some quality to make
everyone align with the concept, or you have quality to interact with the people very frequently, কোন একটা ফিচার তাদেরকে তো অ্যাট্রাক্ট করে, তাই না? জি স্যার। এইরকম কোম্পানিতেও যে সমস্ত প্রোডাক্ট থাকে সবগুলি প্রোডাক্টই কি বাজারে মার্কেট পায়? ব্র্যান্ড না, প্রোডাক্ট হয়? না স্যার। ব্র্যান্ড স্যার। প্রোডাক্ট তো হয় না, তাই না? তো কোন একটা প্রোডাক্ট তো ধরেন একটা কোম্পানির 5টা প্রোডাক্ট থাকলে একটা প্রোডাক্ট হয়তো মার্কেটে অনেক পপুলারিটি আছে, ডিমান্ড আছে, তাই না? জি স্যার। তাহলে ওই প্রোডাক্টের হয়তো কোনো একটা ফিচার আছে যেই ফিচারটা পাবলিক খুব পছন্দ করতেছে, তাই না? জি স্যার। আমি যদি আরো ভেঙে বলি, ফেয়ার অ্যান্ড লাভলির নাম তো সবাই শুনেছেন। জি স্যার। জি স্যার। ফেয়ার অ্যান্ড লাভলি একটা প্রোডাক্ট, এটা তো ধরেন মুড়ির মতো খায় আমাদের দেশে, তাই না? তাহলে এইরকম তো true. ধরেন অনেক রকমের ক্রিমই বাজারে আছে, ও ক্রিম তো মুড়ির মতো খায় না, খায় কি? না স্যার। না স্যার। তাহলে এই প্রোডাক্টে ধরেন যে সমস্ত ফিচার আছে, এক ফিচারের ভিতরে একটা ফিচার আছে এটা নাকি কালোকে ফর্সা করে। সাদা করে, ফর্সা করে। তাহলে এটা একটা প্রোডাক্টের কি ফিচার? ফিচার। প্রথমে আসলো মেলানাইন পরিষ্কার করে, তাই না? এখন আসছে এটা গ্লো দেয়, সুপার গ্লো, ভিতর থেকে নাকি সাদা করে। এইচডি গ্লো। দেখেন না, এখন অ্যাড দেখেন না, গ্লোয়িং। কিন্তু বাস্তবে তো স্যার করে না স্যার। আরে বেটা বাস্তব তুই ভুলে যা, বাস্তব দিয়ে কি করে? এইচডি গ্লো। এটা হলো এখন ভিতর থেকে করে। তার মানে এই স্পেসিফিক সেগমেন্টে যত কোম্পানির প্রোডাক্ট আছে, এই কোম্পানির প্রোডাক্ট থেকে ফেয়ার অ্যান্ড লাভলিকে ডিফারেন্টলি পারসিভ করে, কারণ এই স্পেসিফিক ফিচারটা পাবলিক ভ্যালু করতেছে, তাই না? জি স্যার। এবং এই ফেয়ার অ্যান্ড লাভলি সাকসেসের পিছনে এই যে ভিতর থেকে ফর্সা করে এই ফিচারটা মার্কেট পাইছে, একটা গ্রুপ অফ পিপল ভ্যালু করতেছে, এই জন্যই তো প্রোডাক্টের মার্কেট ডিমান্ড বেশি। ইয়েস স্যার। এই ফ্যাক্টরটা কি বলে? এই প্রোডাক্টের সাকসেসের পিছনে ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর। বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। নাকি আরো বুঝাইতে হবে? না স্যার, ক্লিয়ার না। ভেরি গুড, তাহলে আমি খুব অল্পতে বেঁচে গেলাম। এই জন্য বলে ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর দোজ প্রোডাক্ট ফিচার দ্যাট আর পার্টিকুলারলি ভ্যালুড বাই গ্রুপ অফ কাস্টমার্স, দেয়ারফর ওয়্যার দ্য অর্গানাইজেশন মাস্ট এক্সেল টু আউটপারফর্ম দ্য কম্পিটিশনস। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। জি স্যার। ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর অ্যানালাইসিস করার জন্য আপনাদের এখন অত ডিটেইল লেভেলে না গেলেও চলবে, যেহেতু আপনাদের নলেজ লেভেলে। সুতরাং মনে রাখেন ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর অ্যানালাইসিস করার জন্য 4টা প্যারামিটার অ্যানালাইসিস করা হয়। একটা হচ্ছে স্ট্র্যাটেজি লিডারশিপ, একটা হলো পিপল অর্গানাইজেশনাল অ্যালাইনমেন্ট, বিজনেস প্রসেস ক্যাপাবিলিটি, আর হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। এই জন্য আমরা এটাকে বলি রেডিনেস অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্ক অফ ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর। এত ডিটেইল লেভেলে এখন আসবে না, বাট আপনারা যখন অ্যাপ্লিকেশন লেভেলে যাবেন এগুলো হয়তো তখন আপনাদেরকে চিন্তা করতে হবে। ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টরটা আপনি কোথায় খুঁজবেন? এটা কি বিজনেস প্রসেস ক্যাপাবিলিটির কোনো সাকসেস ফ্যাক্টর, নাকি এটা স্ট্র্যাটেজি লিডারশিপ কোয়ালিটি, না পিপল এন্ড অর্গানাইজেশন অ্যালাইনমেন্ট, না ইনফরমেশন টেকনোলজি অ্যালাইনমেন্ট? These things you need to consider when you will finding some critical success factor for any specific product or organization. These are very matured call. It will take time to develop the understanding level in this regard, but when timer goes on, definitely আপনারা ওই সময় গেলে এগুলোর সাথে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা নিয়ে আর আলাপ করার দরকার আছে কি মনে করেন আপনারা? না স্যার। তারপরে আমরা আসি কেপিআই। কেপিআই মানে হচ্ছে কি পারফরম্যান্স ইন্ডিকেটর। কি পারফরম্যান্স ইন্ডিকেটর হচ্ছে আপনার প্রত্যেকটা কোম্পানি বছরের শুরুতে একটা বাজেট থাকে, তাই না? জি স্যার। জি স্যার। তো এই বাজেট তো কোম্পানিকে বছরের শেষে বোর্ডকে বুঝাই দিতে হয়, বাজেট তো অ্যাচিভ করতে হয়। তো কোম্পানির এই বাজেট অ্যাচিভ করার জন্য কোম্পানি তখন বিভিন্ন পজিশনিং এ একটা টার্গেট দেয় যে তোমার এই বছর এই লেভেলে পারফরমেন্স করতে হবে। তো এই লেভেলে পারফরমেন্স করার জন্য তখন তাকে একটা স্পেসিফিক অবজেক্টিভ দেওয়া হয়, অবজেক্টিভের এগেইনস্টে কিছু অ্যাচিভমেন্টের টার্গেট দেওয়া হয়। এই যে অ্যাচিভমেন্টের টার্গেটটা দিল, এইটাকে আমরা বলি কেপিআই, কি পারফরমেন্স ইন্ডিকেটর, যেটা এই টার্গেটের সাথে বছরের শেষে সারা বছর যা কাজ করলো এটা রিকনসিলিয়েশন হবে বছরের শেষে গেলে। তো এই জন্য বলে কেপিআইস হচ্ছে কি পারফরমেন্স ইন্ডিকেটর আর মেজার্স অফ বিজনেস পারফরমেন্স। যেমন ধরেন একটা কেপিআই দিল যে প্রফিট হইতে হবে 20 কোটি টাকা,
বছরের শেষে কোম্পানির প্রফিট থাকতে হবে কত টাকা? 20 20 crore। কোটি টাকা। তাহলে এটা একটা কেপিআই, ধরেন এটা সিএফওর কেপিআই বা সিইওর কেপিআই। বছরের শেষে দেখবে 20 কোটি টাকা হলো কিনা। না হলে যদি 18 কোটি হয় তাহলে তাকে জবাব দিয়ে করতে হবে 2 কোটি টাকা কেন হলো না। আর যদি 25 কোটি হয় তাহলে সে আউট পারফরমেন্স করেছে, তাই না? জি স্যার। তো এগুলো কেপিআই দিয়ে অ্যানালাইসিস হয়। এই জন্য বলে যে কেপিআইস আর মেজার্স অফ বিজনেস পারফরমেন্স, দে আর ইউজড টু চেক পারফরমেন্স against target or as benchmark or a signal areas performance and needs improvement. Therefore, measures of firms are critical success factor. In any company, there are dozens of critical success factors and literally hundreds of KPIs to use that track your performance. Which ones are significant for any particular company at any particular time depends on what are planning to achieve and what your current situation is on a SWOT. SWOT নিয়ে আমরা পরে আলাপ করব। এটা হচ্ছে আপনার ক্রিটিক্যাল সাকসেস ফাইন্ডিং এর একটা আরেকটা টেকনিক। কোম্পানির স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট অ্যানালাইসিস করা হয়। এটা পরে ক্লাসে আসবে। এখান থেকেও আপনার ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর আসতে পারে। সুতরাং এইগুলাই হচ্ছে আপনার 1 নম্বর চ্যাপ্টারের কনসেপ্ট। এগুলো ডেসক্রিপটিভ টাইপ প্রশ্নই বেশি আসবে, ডেফিনিটিভ টাইপ প্রশ্ন। সুতরাং আপনাদের গ্রুপ ইমেইলটা আমাকে দিয়ে দিবেন। আপনাদের যেই গ্রুপের ইমেইলটা আছে সেই ইমেইলে আমি লেকচারটা সার্কুলেট করে দেব এখন। স্যার, আমাদেরকে যে ক্লাসের লিংকটা পাঠানো হয় ইমেলে, সেখানে রিপ্লাই দিয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, এটা সেই লিংকের মধ্যে রিপ্লাই দিয়ে দিলে এই আপনাদের পিডিএফটা। ক্লাসের লিংক তো আমার কাছে নাই। আমার ক্লাসের লিংক তো আমাকে আলাদা পাঠায়। ও আচ্ছা, আপনারা আমাকে এখানে দিয়ে দেন, আমি আপনাদের ক্লাসে থাকতে থাকতেই আমি আপনাদের এটা পাঠাই দিচ্ছি। নাহলে আবার আমি পরে ভুলে যাবো, বলবেন যে স্যার তো পাঠায় নাই। প্যারালালি আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাকে বলেন, আমি ডিসকাশন করতে থাকি। হ্যাঁ, আমি আপনার ইমেলটাও পাঠাই। জি স্যার, বলেন। স্যার কেপিআইটা কি ফার্স্ট চ্যাপ্টারের স্যার ম্যানুয়ালে নাই মনে হয় না, প্রথম চ্যাপ্টারে মনে হয় স্যার স্লাইডে আছে। না স্যার ম্যানুয়ালের প্রথম, স্যার ম্যানুয়ালের ফার্স্ট চ্যাপ্টারে নাই, মনে হয় অন্য চ্যাপ্টারে। ম্যানুয়ালে না থাকলেও করবেন। জি স্যার, এটা তো স্যার পরীক্ষায় আসছে। এটা ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টরের সাথে লিংক, তো ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টরের সাথে লিংক অন্য চ্যাপ্টারে থাকলেও আপনাকে এখানে ট্যাগ করবে। কাজে এই জন্য প্রিপারেশন আপনার থাকতে হবে। জি স্যার, এই এক্সামে তো পড়াইছি স্যার কেপিআই। স্যার, হ্যাঁ বলেন। স্যার চ্যাট বক্সে দুইজন, মানে আমাদের ক্যাপ্টেন দুইজন, ওনাদের ইমেল দিয়েছেন। প্রথম দুইজন, ওনাদের দুজন যে কোনো একজনকে পাঠিয়ে দিলেই হবে। ওনারা আমাদেরকে আপনাদের কোনো গ্রুপ ইমেল নাই? না স্যার, গ্রুপ ইমেল করা হয়নি। তাহলে কেমন হলো এটা? প্রথমে যে দুজন আছে স্যার, ওনাদের দুজন একজনকে দিলে হবে। আচ্ছা, আমি একটু দেখে নেই কে কে ইমেল দিয়েছে। আমাকে যেন এই কমপ্লেন শুনতে না হয় যে ক্লাস সিনোসিস পাই নাই। হ্যাঁ, make sure the information are properly communicated to all students. আমার চ্যাট বক্সে দিয়েছেন তাই তো? ওরে বাপ রে বাপ, এত ইমেল! স্যার ওটা না স্যার, প্রথম দিছে হাসানা ইসাপু আর ওই মেরাজ ভাই, ওনাদের দুজনকে দিলে হবে। যে কোনো একজনকে বা দুজনকে দিলে হবে, আর কাউকে দেওয়া লাগবে না। বাকিদের দুনিয়ার মেসেজ, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। স্যার উপরে আপু 2-3টা যা পারি দিব ভাবছি। এগুলো কি, আমি কোত্থেকে নিব ইমেল? এই যে নিউ মেসেজ। স্যার আপনার মেইলটা টাইপ করেন, মানে অ্যাডিং করে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা ইমেল দেখতে পাচ্ছি, meherhouse54@gmail.com। এটা আর আমি নতুন করে আমার মেইল আইডিটা লিখে দিচ্ছি। দেন। অনেক উপরে গেছে তো। আর কেউ কিছু লিখেন না এখন। হ্যাঁ, একটা ইমেলই লিখেন। এই যে এমএসটি সোহানা। জি স্যার। @gmail.com, বিশাল ইমেল দেখি। জি স্যার, অনেক আগের তো।
MSTHHOSANNKT আল্লাহ মালিক, আমার তুমি মাফ করো। আরেকটা কার? এই যে স্যার হোসেন কপি ইমরান। করেন। হ্যাঁ আমি কপি করছি। আপুর ওখানে এর অভাব স্যার নেই। ওইটাতে দিলেই হবে, আমি সবাইকে পাঠাবো। বাট আমি আপনাকে বলছি ভালো ইমেল অ্যাড্রেস লিখেন, কারণ ইমেল অ্যাড্রেস তো মানুষের একটা রিসোর্স। এটা এটা আপনার জন্য লাইফে অনেক ভালো কিছু বয়ে আনতে পারে। এত বড় ইমেল হলে তো আপনি পরে চেঞ্জ করলে আপনার সব ট্র্যাক হয়ে যাবে। জি স্যার, এটা অনেক আগের ছিল তো, আর চেঞ্জ করা হয়নি। হ্যাঁ, আপুর নামের হচ্ছে 5টায়। আপনাদের সেকশন কত? জি স্যার। স্যার ডি স্যার। সেকশন কি? কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, আমি অ্যাটাচমেন্ট করছি তো, আমি কাজও করছি, আপনাদের প্রশ্ন থাকলে বলতে পারেন। তবে অনলাইনে ক্লাস নেওয়া অনেক কষ্ট ভাই, এত কথা বলতে হয় বুঝছেন, স্টুডেন্ট সামনে থাকে না, ইন্টারাকশন বুঝি না, কথা বলতেই থাকি, বুঝলো কি বুঝলো না সেটাও জানি না, একটা যন্ত্রণার মধ্যে আছে। আপনার ইমেল দেখেন তো, কোনো ইমেল পেয়েছেন কিনা? জিয়াউল আলম 1981@gmail.com থেকে। স্যার এখনো আসেনি। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 7 শুরু করব বুঝছেন। আমরা নেক্সট ক্লাসে চ্যাপ্টার 7 শুরু করব। হ্যাঁ আমরা বলেন। তুমি না চ্যাপ্টার 7 তো ম্যাথ মনে হয় বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, চ্যাপ্টার 7 ম্যাথ। হ্যাঁ আমরা চ্যাপ্টার 7 শুরু করব। চ্যাপ্টার 7 এর সাথে সাথে আমরা থিওরিটিক্যাল চ্যাপ্টার গুলো কভার করে যাব, তাহলে আপনাদের ব্রেইনে প্রেসার কম পড়বে, পড়ে একটু মজা পাবেন, আমি আরো টায়ার্ডনেসটা কম হবে। হ্যাঁ স্যার মাঝখানে তো স্যার ব্রেক দেন, ব্রেকের আগে স্যার ম্যাথটা করাইলে আর ব্রেকের পরে স্যার থিওরি করাইলে ভালো হবে। আচ্ছা ভাই, সেটা আপনি আমাকে আমার মতো ছেড়ে দেন। হ্যাঁ আমি আমার মতো পড়াই, আপনারা পড়তে থাকবেন। হ্যাঁ জি স্যার, পেয়েছি। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা আজকে শেষ করব। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। See you soon, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। স্যারের মেইল অ্যাড্রেসটা আছে কার কাছে? আমার মেইল অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি গ্রুপে, নিয়ে নেন। থ্যাংক ইউ স্যার। সবাইকে সেন্ড করছি, দেখে নিয়েন সবাই। আমি রাইট করে এখানে লিখে দিচ্ছি, নিয়ে নেন।